এত বিবরণ সম্বলিত ঘটনা আমরা খুব কমই পেয়ে থাকি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। শুরু করি ঘটনাটি। ওনাদের ঝালকাঠি জেলার রাজাপুর থানা সদরের হাইজ্যাক মোড়ে 100 বছরের পুরনো একটি পরিত্যক্ত বলতে অনেক পুরনো একটা বাড়ি ছিল। ওই বাড়িটি ক্রয় করেন স্থানীয় শিপিং ব্যবসায়ী হুমায়ুন কবির ও তার ছোট ভাই মিয়া মাসুদ ও জাকারিয়া। তো তাদের প্রধান ব্যবসা ছিল বিদেশে জাহাজের ব্যবসা আর কি। এরপর তারা পরিত্যক্ত বাড়িটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 2004 সালের দিকে একটা বাংলো বাড়ির আদলে নির্মাণ কাজ তারা শুরু করেন। মোটামুটি 1 বছরের মতো লেগেছিল বাড়িটার সংস্কার কাজ এবং পুনর্নির্মাণ কাজটা শেষ হতে। 2005 সালের দিকে বাড়িটির নির্মাণ কাজ শেষ হলেও তখন পর্যন্ত নানান ব্যস্ততার মাঝে বাড়িতে আসলে তাদের ওঠা হয়নি। আসলে বাড়িটি বাংলো বাড়ির আদলে নির্মাণ করার একটা বিশেষ কারণ ছিল। কারণ হচ্ছে এই যে জাকারিয়া ভাই, যার নামটা বলা হয়েছে, এই জাকারিয়া ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সেই সাথে বাংলাদেশের খ্যাতনামা একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। উনি বাড়িতে আসলে নেতাকর্মীদের সাথে আলাপচারিতা সহ ব্যবসায়িক ও রাজনৈতিক এই সমস্ত কাজগুলো নিজ বাড়িতে বসেই করতে পারেন, যাতে এই জন্যই বাড়িটা ওই রকম করে বড় করে এবং বাংলো বাড়ির আদলে তৈরি করা হয়। এই জাকারিয়া ভাই ঝালকাঠি 1 আসন যে নির্বাচন, মানে এখানে যেই সংসদীয় এলাকা, সেখান থেকে উনি 2001 সালে এমপি ইলেকশন করেছিলেন। তিনি যে রাজনৈতিক দল করতেন সে রাজনৈতিক দলের তরফ থেকে। তো এবার আসি ঘটনার শুরুতে। তো বলে রাখা ভালো, এই যে বাড়ি যে নির্মাণ করা হচ্ছিল, এই বাড়ি নির্মাণ চলাকালীন এই জাকারিয়া ভাই প্রায়ই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতেন এবং এমন স্বপ্ন দেখতেন যে স্বপ্নের মধ্যে কেউ তাকে বলছে যেন বাড়ির এই নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। কিন্তু তিনি একজন পাকা ব্যবসায়ী, সাহসী মানুষ, যেহেতু রাজনৈতিক দলের একটা ভালো পদে রয়েছেন, এইসব বিষয়ে পাত্তা দেওয়ার মতো মানসিক অবস্থা তার কখনোই ছিল না, আর এগুলো উনি পাত্তা দিতেনও না। তবে বাড়ির নির্মাণ কাজ যতই এগিয়ে যাচ্ছিল, এই জাকারিয়া ভাই ততই বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকেন। তিনি স্বপ্নে নাকি 2টি ভয়ঙ্কর সাপকে দেখতে পেতেন। ওই সাপের মাথায় নাকি আবার জট ছিল এবং জটটা স্বাভাবিক কোনো জট ছিল না, খুবই ভয়ঙ্কর টাইপের জট ছিল। বিষয়টি তিনি স্থানীয় মসজিদের এক ইমাম সাহেবের সাথে শেয়ার করেন। তো ইমাম সাহেব জাকারিয়া ভাইকে বলেন, যেহেতু বাড়িটা অনেক দিনের পুরনো, পরিত্যক্ত ছিল অনেক দিন, এই কারণে এই বাড়িতে জিন ভূত থাকাটা আসলে অস্বাভাবিক কিছু নয়। এর সমাধান হিসাবে একজন ভালো রাকিকে দিয়ে এই বাড়িটা বন্ধ করে নিতে হবে। ইমাম সাহেব জানান যে ওনার জানা মতে ওনার এক বন্ধু আছে, সে খুব ভালো একজন রাকি, তার নাম হচ্ছে হাফেজ আলমগীর। তো আপনি যদি চান আমি তার সাথে বিষয়টি আলাপ করে দেখতে পারি। তখন এই জাকারিয়া ভাই উনি এই বিষয়ে সম্মতি দেন এবং এটাও বলেন যে জাকারিয়া ভাই আর কি ইমাম সাহেবকে অনুরোধ করে পড়েন যে ঠিক আছে, আপনি তার সাথে কথা বলে দেখেন যাতে এই সমস্যার সমাধানটা দ্রুত হয়। আর এই যে ইমাম সাহেব যে মসজিদে ছিলেন, যে মসজিদের ইমাম ছিলেন, ওখান থেকে ওই হাফেজ আলমগীরের বাড়ির দূরত্ব ছিল প্রায় 5 কিলোমিটার দূরে। গ্রামের নাম ছিল বারোবাগপুর। এর পরের দিন ইমাম সাহেব হাফেজ আলমগীর ভাইয়ের বাড়িতে যান এবং জাকারিয়া ভাই ও তার বাড়ির পুরো বিষয়টি তার সাথে শেয়ার করেন। হাফেজ আলমগীর ভাই ইমাম সাহেবকে জানান যে তিনি উক্ত বাড়িতে যাবেন এবং বাড়িটি পর্যবেক্ষণ করে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যে কাজটি আসলে তার দ্বারা করা পসিবল হবে কিনা। ইমাম সাহেবও সম্মতি প্রদান করেন, ঠিক আছে চলেন যাই। এর পরের দিন হাফেজ আলমগীর ভাই ইমাম সাহেবকে সাথে নিয়ে উক্ত নির্মাণাধীন বাড়িতে আসেন এবং পর্যবেক্ষণ করতে থাকেন। আলমগীর ভাই ঘণ্টাব্যাপী উক্ত বাড়িতে অবস্থানকালে ভয়ঙ্কর একাধিক কিছুর উপস্থিতি নাকি টের পেয়েছিলেন ওই বাড়িতে। তিনি বিষয়টি বুঝতে পারেন যে সাধারণ কিছু নয়, এখানে খুবই ভয়ঙ্কর কিছুর উপস্থিতি রয়েছে এবং কাজটি খুবই ঝুঁকিপূর্ণ হবে
এবং এই কারণে এই বিষয়টি সবিস্তারে ইমাম সাহেবকে খুলে বলেন যে কাজটি অনেক কঠিন কাজ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে এই কাজে। ইমাম সাহেবের কয়েকদিন পর হাফেজ আলমগীর সাহেবকে সাথে নিয়ে জাকারিয়া ভাইয়ের কাছে আসেন এবং আলমগীর ভাই জাকারিয়া ভাইকে বাড়ির পুরো বিষয়টি সম্পর্কে খুলে বলেন এবং একই কথা বলেন যে এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ। তখন জাকারিয়া ভাই আলমগীর সাহেবকে বলেন, হুজুর, আপনার যা যা করণীয় আপনি আপনার নিজের মতো করে করেন, এটার জন্য যত খরচ লাগে আমি করব, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আসলে খরচের বিষয়টা না, বিষয়টা হলো যে কোন একজন মানুষকে উপকারের বিষয়। যেহেতু জাকারিয়া ভাই এবং তার পরিবার এলাকার স্বনামধন্য ব্যবসায়ী প্লাস নেতৃস্থানীয় ব্যক্তি এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতারও বেশি ছিল, তারা এরকম সমস্যায় পড়েছেন বা ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা তাদের হতে পারে, এই বিষয়টি আসলে ওই ইমাম সাহেব এবং হাফেজ আলমগীর ভাই খুব ভালোভাবে বিবেচনা করেন। মূলত টাকা পয়সার জন্য নয়, এই সংক্রান্ত বিষয়গুলোই ভেবে তারা সিদ্ধান্ত নেন, বিশেষ করে ওই হাফেজ আলমগীর ভাই, যে কয়েকদিন পরে উনি এই কাজটি শুরু করতে যাবেন। তখন জাকারিয়া ভাইও সম্মতি প্রদান করেন। আলমগীর ভাই যখন ওই বাড়িতে আসেন, ওই বাড়িতে আসলে, ওই বাড়িতে না মানে উনি ওনার বাড়িতে যান, ওই রাত্রে উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে খুব ভয়ঙ্কর মাথায় জটাধারী দুটো সাপ এসে মানুষের মতো তার সাথে কথা বলে এবং কথা বলে তাকে বলে যে এই বাড়িতে নাকি তারা 1000 বছরেরও বেশি সময় ধরে আছে এবং এখানে নাকি কাউকে তারা তাদের অসুবিধার সৃষ্টি করে এমন কাউকে তারা বসবাস করতে দেবে না। এবং ওই জটাধারী সাপ দুটি নাকি ওই হাফেজ আলমগীর ভাইকে এটাও বলে দেয় যে আপনি হাফেজ মানুষ, ভালো মানুষ, আপনি এই কাজে আসবেন না, এই পথ অনেক ভয়ঙ্কর, আমরা অনুরোধ করছি আপনি এই কাজে আসবেন না, যদি আপনি আসেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। এটা বলে রাখা ভালো যে হাফেজ আলমগীর ভাই উনি কিন্তু বংশ পরম্পরায় একজন রাকি ছিলেন। তার বাবা অনেক বড় মাপের একজন বিখ্যাত কবিরাজ ছিলেন। কালু কবিরাজ বা কালু ওঝা নামে পুরো এলাকা জুড়ে বা পুরো জেলা জুড়ে, মানে ঝালকাঠি জেলা জুড়ে এই কালু ওঝা বা কালু কবিরাজের নাম কিন্তু সবাই জানত। কথিত আছে দুষ্টু জিনপরীরা যদি কালু কবিরাজের নাম শুনতো ওখান থেকে নাকি শত শত গজ দূরে থাকতো। আর ওনারই বড় ছেলে হচ্ছে এই হাফেজ আলমগীর ভাই। তো আলমগীর ভাইয়ের কাছে কিন্তু দুজন জিন ছিল তার দাদার আমলের। তারা সরাসরি আলমগীর ভাইকে জানিয়ে দেয় যে হুজুর, এই পথ অনেক ভয়ঙ্কর, আমরাও অনুরোধ করছি যে আপনি এখানে যাবেন না। কারণ হলো এখানে যেই দুটি জিন রয়েছে, প্রথমত এরা হচ্ছে সাধক শ্রেণীর জিন, তারপরে এরা হিন্দু ধর্মাবলম্বী, এরা খুবই শক্তিশালী। আর সাধক শ্রেণীর জিনেরা যে ধর্মাবলম্বী হোক না কেন, অন্য জিনেরা তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং এদের অনুসারী আবার লক্ষ লক্ষ জিন রয়েছে। যেহেতু তারা সাধক শ্রেণীর জিন, তারা আপনাকে অনুরোধ করেছে স্বপ্নের মধ্যে এসে যে আপনি যেন এই কাজটা না করেন। সুতরাং আমার মনে হয় বা আমাদের মনে হয় যে আপনাদের এই কাজটি করাটা ঠিক হবে না, এই কাজটি করতে গেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এখন এই হাফেজ আলমগীর ভাইও ছিল নাছোড়বান্দা, তার কোনো ভয় ডর ছিল না। যেহেতু তার বাপ দাদা এই ধরনের অসংখ্য কাজ তারা করেছেন, এই কারণে তিনি চিন্তা করলেন যে এই কাজটি তিনি করেই ছাড়বেন। তো আলমগীর ভাই আর ওই ইমাম সাহেব তারা জাকারিয়া ভাইকে জানিয়ে দেন যে রমজান মাস খুব বেশি দেরি ছিল না, যে সামনে রমজান মাস, এই রমজান মাসের প্রথম শুক্রবার সকালবেলা তারা এই কাজটি করতে চান। পরিবার থেকে সম্মতি প্রদান করা হয়, ওনারাও প্রস্তুতি নেন এবং সময় মতো চলেও আসেন সেই কাঙ্ক্ষিত দিন। এবং কথা হয় আগামীকাল শুক্রবার এই বাড়ি বন্ধ করতে হবে, তিনি আর তার সঙ্গীরা আসবেন, পরিবারের সদস্যদেরকেও প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে এই হাফেজ আলমগীর ভাই উনি স্বপ্নে দেখেন দুজন সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষের বেশে তার কাছে আসে
এবং খুব বিনয়ের সাথে এই আলমগীর ভাইকে অনুরোধ করেন যে হুজুর, আপনি যদি বাড়ি বন্ধ করেন তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা বহু বছর ধরে এখানে আছি, আমরা এখানে সাধনা করি, কারো তো আসলে ওইভাবে ক্ষতি করি না, আমরা কাউকে ওইভাবে ভয়ও দেখাই না, কিন্তু আপনারা যেভাবে বাড়িটার কাজ শুরু করেছিলেন এতে আমাদের ক্ষতি হচ্ছিল। এখানে তো বহু বছর ধরে অনেক পরিবার ছিল, কই তাদেরকে তো আমরা তাড়িয়ে দেই নাই, তারপরে এমনিতেই পরিত্যক্ত ছিল, তারাও বৃদ্ধ হয়ে গেছিল, ছেলে পেলে অনেক দূর চলে গিয়েছিল, এই কারণে বাড়িটা পরিত্যক্ত ছিল, কিন্তু আমরা তো তাদেরকে আসলে ওইভাবে তাড়াই নেই। এখন আপনারা যেভাবে নির্মাণ কাজ শুরু করছেন এতে তো আমরা থাকতে পারছি না, এজন্য আমাদের ক্ষতি করবেন না, বিশেষ অনুরোধ রইল। আর যেহেতু এই লোকেরা এই বাড়িটা কিনেছে, তারা সেখানে থাকবে, বাড়িটার নির্মাণ কাজ তারা করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, এই কারণে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, এই বাড়িটা যখন আপনি বন্ধ করবেন বাড়ির একটি নির্দিষ্ট জায়গা আমাদের জন্য ছেড়ে দিয়েন এবং আমাদের যাতায়াতের জন্য একটা পথ খোলা রাখবেন। কথা দিচ্ছি আমরা কারো কোনো ক্ষতি করব না, আমরা আমাদের মতো থাকবো যেভাবে হাজার বছর ধরে এখানে আমরা আছি, কিন্তু একটাই অনুরোধ যে আমাদেরকে জায়গা থেকে তাড়াবেন না, একটি জায়গা আমাদের জন্য রেখে দিয়েন যাতে আমরা চলাচল করতে পারি। আলমগীর সাহেব এই স্বপ্নের মধ্যেই তাদেরকে কথা দেন যে নির্দিষ্ট জায়গা সহ যাতায়াতের পথ তিনি খোলা রেখেই বাড়িটা বন্ধ করবেন, এবং তারাও কথা দেন তিনি যদি এই কাজটি করেন তাহলে তারা ওই বাড়ির কাউকে কোনো ক্ষতি করবে না, তারা তাদের মতো থাকবে। এখন বিষয়টা কিন্তু স্বপ্নের মধ্যে সেটেলড, মানে মীমাংসিত হয়ে যায়, এটা নিয়ে আর কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। এখন কথা মতো সকল প্রস্তুতি শেষে আলমগীর ভাই ও তার সঙ্গী সহ চার পাঁচজন হাফেজ ওনারা শুক্রবার সকালে উক্ত বাড়িতে যান এবং বাড়ি বন্ধের কাজ শুরু করেন। এখন সমস্যা যেটা দেখা দিল যে কাজ যখন শুরু করেছেন তিনি ওই স্বপ্নে যে কথা দিয়েছিলেন ওই দুই ব্যক্তিকে, এই দেয়া কথা উনি ভুলে গিয়েছিলেন, বা ভুলে না গেলেও উনি হয়তো অতটা গুরুত্ব পরবর্তীতে দেননি বা দেওয়ার প্রয়োজন মনে করেননি, অর্থাৎ তিনি তার কথা রাখতে ব্যর্থ হয়েছিলেন। তিনি কোনো ধরনের যাতায়াতের পথ খোলা না রেখেই পুরো বাড়ি বন্ধ করে দেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দিনের বেলা ওই রমজান মাসের ওই শুক্রবারে বাড়ি বন্ধের সময় উপস্থিত যে লোকজন ছিল তারা দেখেছিলেন যে এমনকি বাড়ির মালিক জাকারিয়া ভাই এবং হাফেজ আলমগীর ভাইয়ের স্বপ্নে দেখা সেই যে মাথায় ভয়ঙ্কর জটাধারী দুই সাপ, এই দুটা সাপকে ওই বাড়ি থেকে বের হতে দেখেছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে ওরা যেন কোথায় চলে গেল, কেউ কেউ তেড়ে এসেছিলেন মারার জন্য, কিন্তু ওই হাফেজ সাহেবরা ছিলেন এবং আলমগীর ভাই ছিলেন, আরো বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি, তারা বলেন খবরদার এখানে হাত দেওয়া যাবে না, ওরা ওদের মতো চলে যাক। আলমগীর ভাই বাড়ি বন্ধ করে তিনি তার বাড়িতে চলে আসেন এবং স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করতে চান। তিনি তার বাড়ির পাশের স্থানীয় হাজির হাটখোলা বাজার নামে একটা জায়গা আছে, হাজির হাটখোলা বাজার একটি জামে মসজিদের ইমাম ছিলেন। জুম্মার নামাজ শেষে তিনি বাড়িতে ফেরত আসেন এবং পুরো ঘটনা তার স্ত্রীর সাথে শেয়ার করেন। তার স্ত্রীও ছিলেন খুবই পরহেজগার এবং এই বিষয়ে খুব জানাশোনা একজন মহিলা। তিনি এই কথা শোনার পর তিনি বলেন যে তুমি তো কাজটা ভালো করো নাই, তুমি কথা দিয়েছিলে তাদেরকে, তুমি কেন এই কথাটা রক্ষা করলা না? তখন আলমগীর ভাই বলেন যে হ্যাঁ আমি তো কথা দিয়েছিলাম, আসলে কাজটি করার সময় আমার বিষয়টা এতটা খেয়ালও ছিল না, আর খেয়াল একবার আসলেও আমি বিষয়টাকে আসলে ওইভাবে পাত্তা দেইনি। ওনার স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েন যে তুমি বংশ পরম্পরায় একজন রাকি, তোমার বাপ দাদারা এই কাজ করেছেন, তুমি এই কাজে কিভাবে এরকম একটা ভুল করে আসলা, এটা তো কাজটা ঠিক হইল না, এখন সমাধান কি করা যায় সেটা ভাবো। তিনি নিজেও চিন্তিত ছিলেন। পরে একটু বিশ্রাম নিয়ে ঘুমিয়ে যান। আসরের ওয়াক্তে তার স্ত্রী ঘুম থেকে জাগিয়ে দিলে তিনি ওযু করার জন্য বাড়ির সামনে যে পুকুর ঘাট রয়েছে সেই পুকুর ঘাটে যান। বেশ কিছু সময় অতিবাহিত হলেও রহস্যজনক কারণে তিনি আর ফেরত আসেন না। ঘরে না আসাতে তার স্ত্রী চিন্তিত হয়ে পড়েন, কি ব্যাপার, গেল ওযু করতে, এখন আসে না কেন? আর
ওনার ওই দিনের কাজের বিষয়ে একটু ওনার স্ত্রী বেশ চিন্তিত ছিলেন। তো ওনার স্ত্রী পুকুর ঘাটে তাকে ডাকতে এসে দেখেন ভয়ানক একটি ব্যাপার। এই হাফেজ আলমগীর ভাইয়ের মাথা এই পুকুর ঘাটের নিচের দিকে আর পা দুটি উপরের দিকে এবং বুক সমান পানির মধ্যে পুঁতে রাখা হয়েছে। তিনিও ভয়ঙ্কর দৃশ্য দেখে ডাক শুরু করে দেন, চিৎকার শুরু করে দেন। তার এই চিৎকার শুনে আশেপাশের মানুষজন এসে আলমগীর ভাইয়ের বুক সমান পুঁতে রাখা ওনার বডি উদ্ধার করেন। উনি মারা গিয়েছিলেন এবং ওনার ঘাড় কিন্তু ভাঙা অবস্থায় ছিল। আলমগীর ভাইয়ের মৃত্যুর পর যেন এলাকার চারিদিকে নেমে আসে শোকের ছায়া। অজানা এক আতঙ্ক ভর করে সবার মনে। আলমগীর ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী সকলকেই জানান যে উক্ত বাড়িটা বন্ধ করার কারণে কিন্তু তার স্বামীর মৃত্যু হয়েছে এবং তার স্বামী কি ভুল করেছিল সেটিও সকলকে বলেছিলেন। সব মানুষ জানতে পারে যে আসলে ঘটনাটা কি। এর কয়েক মাস পর বাড়ির মালিক জাকারিয়া ভাই তিনি বাড়িতে আসেন, কিন্তু তিনি ওই সময়টাতে উপস্থিত ছিলেন না। মানে যখন বাড়িটার বন্ধ করা হয় তখন উনি ছিলেন না। এই ঘটনার কয়েক মাস পর উনি বাড়িতে আসেন এবং 3 দিন বাড়িতে অবস্থান করে তার এলাকাতে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সেই কার্যক্রম শেষ করেন। নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত নেন যে পরের দিনই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সবচেয়ে আশ্চর্য ভয়ঙ্কর ঘটনা হলো যে এই জাকারিয়া ভাই রাতের খাবার শেষে তার নির্দিষ্ট যেই রুম ছিল যেখানে তিনি ঘুমাতেন বাড়িতে আসলে, সেখানে ঘুমাতে যান। পরের দিন সকালবেলা এই জাকারিয়া ভাইয়ের স্বজনরা তার কোনো সারা শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে জাকারিয়া ভাইয়ের কক্ষ থেকে জাকারিয়া ভাইয়ের ডেড বডি উদ্ধার করেন। তার ঘাড়টা নাকি ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। খুবই মর্মান্তিক একটি ব্যাপার। তার মতো একজন স্বনামধন্য প্রথিতযশা একজন ব্যক্তি, তার এভাবে মৃত্যু স্বাভাবিকভাবে মানুষের মনে কিন্তু শোকের ছায়া নামিয়ে দিয়েছিল। জাকারিয়া ভাইয়ের মৃত্যুর মাসখানেক পর তার বড় ভাই হুমায়ুন কবির তিনি বাড়িতে আসেন এবং জাকারিয়া ভাইয়ের মৃত্যুর পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করার উদ্দেশ্যে উনি বেশ বড় আয়োজন করেছিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য। আমি যখন এই এনামুল হক আপির ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি বলেছিলেন যে এই জাকারিয়া ভাইয়ের দোয়া মাহফিলে প্রায় 70টি গরু জবেহ করা হয়েছিল গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য। এত বড় আয়োজন করা হয়েছিল। উনি এই আয়োজনটা শেষ করেন, কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে হুমায়ুন ভাইয়েরও লাশ পাওয়া যায়। উনি ওই বাড়িতেই ছিলেন, উনি যেই রুমে ঘুমিয়েছিলেন ওই রুমেই তার লাশ পাওয়া যায়। হুমায়ুন ভাই ও জাকারিয়া ভাইয়ের স্ত্রী সন্তানরা বিভিন্ন দেশের নাগরিক ছিলেন, কারণ তাদের তো বিদেশে ব্যবসা ছিল। তাদের স্ত্রী সন্তানরা বিদেশে ছিলেন, সন্তানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছিলেন, সেখানকার নাগরিকত্ব নিয়েছিলেন। এই কারণে আসলে উক্ত বাড়িতে আর কেউ থাকার জন্য সাহস করেননি বা ওইভাবে আসেন উনি। হুমায়ুন ভাইয়ের ভাগ্নে ছিল, যিনি সর্বোপরি হুমায়ুন ভাই জাকারিয়া ভাই ওরা যখন এলাকায় আসলে সবকিছু ম্যানেজ করতেন। তিনি আসেন ওই বাড়িটি দেখাশোনা করার জন্য। তবে তিনি যখন ওই বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তখন থেকে তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতে শুরু করেন এবং আস্তে আস্তে উনি অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং এই অবস্থার মাত্র 6 মাসের মাথায় তিনি ওই বাড়িতেই স্ট্রোক করে মারা যান। ওনার মৃত্যুটা ওইভাবে ঘাড় ভেঙে হয়েছে বা এরকম কিছু না, উনি স্ট্রোক করে মারা যান। আর হুমায়ুন ভাইয়ের যে ভাগিনা তার মৃত্যুর পর ওই বিলাসবহুল 3 তলা বাড়িটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে। কেন হয়েছিল এই বিষয়টা তো আমরা অনেকে জানি, কিন্তু পরিত্যক্ত ওই বাড়িটিতে কেউ আর সহজে থাকার সাহস করে না। উক্ত ঘটনাস্থল এই যে ঘটনাস্থল থেকে যে বাড়ি, এই বাড়ি থেকে আমাদের ঘটনা যিনি পাঠিয়েছেন মোহাম্মদ এনামুল হক আবির ভাই, তার বাড়ির দূরত্ব 3 কিলোমিটার, মানে ডিস্টেন্স। যে হাফেজ আলমগীর ভাইয়ের কথা বললাম, ওনার বড় ছেলের নাম হলো হাফেজ রহমতুল্লাহ।
তো এই হাফেজ রহমতুল্লাহ এবং এনামুল হক আবির ভাই ওনারা একই সাথে কিন্তু ক্লাস 3 পর্যন্ত পড়েছিলেন মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যারা স্থানীয় আছেন তারা অবশ্যই এই জায়গাগুলো সম্পর্কে অবগত আছেন। আর হাফেজ রহমতুল্লাহ এখন বর্তমানে ওনার আপন ভাগ্নি, তার নাম হচ্ছে পপি, এই যে এনামুল হক আবির ভাইয়ের ভাগ্নি পপি, এই পপির হাজব্যান্ড। আর এই ঘটনা সম্পর্কে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণটা এই হাফেজ রহমতুল্লাহ এবং ওনার মা, মানে এই যে হাফেজ আলমগীর সাহেবের যিনি স্ত্রী, তার মুখ থেকে এই বিস্তারিত ঘটনাটি শুনেছেন। আর এই যে এনামুল হক আবির ভাইয়ের মা, তারপর ওনার বড় ভাই, এনাদের কাছ থেকে শুনেছেন এবং ওই বাড়িতে উনি একাধিকবার নাকি গিয়েছেন, এটাও আমাদেরকে উল্লেখ করেছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি আসলেই অনেক অদ্ভুত যে এই যে মারা গেলেন যে ব্যক্তিরা, তাদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব ছিল না, খ্যাতি যশ কোনো কিছুরই অভাব ছিল না। ওনারা কিন্তু বুঝতেও পারেননি যে এই বাড়িটার কারণে কি ভয়াবহ বিপর্যয় ওনাদের জীবনে নেমে আসবে। ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে কাজটি করেছিল না, ওনাদের যে দোষ দেব বিষয়টা কিন্তু এরকম নয়। ওনারা কিন্তু এই বাড়িটা বন্ধ দেওয়ার জন্য কাজ করেছিলেন, কিন্তু ভুলটা করে বসেছিলেন হাফেজ আলমগীর সাহেব। উনি কথা দিয়েও কথা রক্ষা করেননি। যেহেতু ওই বাড়িতে 1000 বছর ধরে দুটি সাধক শ্রেণীর জিন সেখানে থাকতো, অবস্থান করত, তো সেই সাধক শ্রেণীর জিনেরাও যখন দেখলো যে এই বাড়িটাতে থাকা তাদের জন্য অসুবিধা হয়ে যাবে, যদি বাড়ি বন্ধ দিয়ে ফেলে তখন তাদের জন্য অসুবিধা হবে, এই জন্য তারা কিন্তু অনুরোধ করেছিলেন যেন হাফিজ আলমগীর ভাই তাদের জন্য একটি জায়গা রেখে দেন, সেখানে তারা অবস্থান করবেন, কাউকে বিরক্ত করবেন না। কিন্তু ভুলবশত যখন এই কাজটি করা হয়নি তখনই তারা ক্ষিপ্ত হয়। আর হাফিজ আলমগীর ভাইয়ের সাথে যে দুটি জিন ছিল তারাও কিন্তু বলে দিয়েছিল যে সাধক শ্রেণীর জিনদেরকে, সকল জিনেরা যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, জিনেরা সাধক শ্রেণীর জিনদেরকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে এবং তারা খুব পাওয়ারফুল হয় এবং বহু অনুসারী তাদের থাকে। এই কারণে কিন্তু তারাও এটা সতর্ক করেছিলেন, কিন্তু আলমগীর সাহেব উনি বিষয়টা আসলে গুরুত্ব যদি সত্যি দিতেন তাহলে তো উনি বাড়ি বন্ধ করার সময় বিষয়টা তার মাথায় থাকতো, তিনি ওইভাবে গুরুত্ব দেননি, যার কারণে ওনার মৃত্যু তো হলোই ওই দিনই এবং এরকম কিছু ব্যক্তিদেরও করুণ মৃত্যু হয়েছিল। প্রিয় লিসেনার্স, আসলে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটা মানুষের সাথেই হোক আর জিনেদের সাথেই হোক। এই জন্য আমরা আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আমাদের নিজেদের অবহেলার কারণে প্রতিশ্রুতি ভঙ্গ হয় তাহলে অবশ্যই এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিশাপ তো আমাদের উপর নেমে আসবে। আর যদি সম্পূর্ণ অন্য কোনো কারণে, যে আমাদের কোনো কারণে আমরা অসমর্থ হচ্ছি বা সেই বিষয়ে আমাদের আসলে কোনো কিছু করার নাই, ভুলে গিয়েছি, এই ধরনের কোনো ব্যাপার যদি ঘটে তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করার জন্য, সেটা যার সাথেই হোক। এমনকি আমরা যদি আমাদের আশেপাশে থাকা কোনো পশু পাখির সাথে ওয়াদা করি, ওরা তো কথা বলতে পারে না, যদি কোনো কুকুর বা বিড়ালকেও বলি এই তোকে এই খাবারটা দিব, ও হয়তোবা শুনেছে, কতটুকু বুঝেছে তা তো আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহ তো সাক্ষী ছিলেন যে আমরা এই ওয়াদাটা কিন্তু ওই কুকুর বিড়ালের সাথেও করেছি। আমাদের কিন্তু দায়িত্ব সেই ওয়াদা পালন করা। এই জন্য প্রিয় লিসেনার্স, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং না করলে কি হয় বিশেষ করে জিনেদের সাথে, তা কিন্তু আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পেরেছি। এখানে কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে বাড়ি যদি বন্ধই করা হয় তাহলে ওই বাড়িতে কিভাবে আরো 2 জন মানুষের মৃত্যু হলো, আর একজন কিভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে স্ট্রোক করে মারা গেলেন? এটা কিন্তু একটা কথা যে বাড়ি বন্ধ হয়ে গেল, ওই 2টা জিন চলে গেল, তারপরে কেন এটা হলো? বাড়ি বন্ধ করার পরও দেখা যাচ্ছে যে তারা যেভাবে থাকতো সেভাবে থাকতে পারছিল না দেখে চলে গিয়েছিল, কিন্তু ওই বাড়িতে যে কখনো তারা ফেরত আসতে পারবে না, হয়তোবা থাকতে পারবে না কিন্তু ফেরত এসে ক্ষতি করতে পারবে না, এমন হয়তোবা কোনো ব্যাপার ছিল না, যার কারণে ক্ষতি করার জন্য তারা এসেছিল। আবার এমন হতে পারে ওই 2টো জিন কোনো ক্ষতি করেনি, কিন্তু তার অনুসারী যারা আছে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল যে তাদের সাধক 2 জন জিন, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে
এবং প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করা হয়নি, যার করে তারা প্রতিশোধ নিয়েছিল, এরকমও হতে পারে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন নাফিদুল ইসলাম মোবারক। ওনার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইটনা ইউনিয়নে। উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ওনারই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটি ঘটনা। উনি আমাদেরকে জানিয়েছেন যে তার ইটনা গ্রামে বহু বছর আগে এক রাতে জেগে ওঠা একটি মঠ এবং একটি পুকুর রয়েছে। তবে কালের বিবর্তনে মঠটি হারিয়ে গেলেও ওই পুকুরটি এখনো রয়েছে, যে পুকুরের পানি নাকি কখনো শুকায় না। তো চলুন শুরু করি সেই ঘটনাটি। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে শিপার। উনি অনেক সাহসী একজন মানুষ। বর্তমানে তিনি একটি প্রফেশনে জড়িত আছেন, ওনার এলাকাতেই উনি থাকেন। সময়টা আজ থেকে প্রায় 20 বছর আগের, 2002-3 এরকম একটা সময় আর কি। ওই সময় কিন্তু সবে সিডি প্লেয়ারের চল শুরু হয়েছে, মানে ভিসিডি প্লেয়ার। ডিভিডিটা তখনও অতটা জনপ্রিয় হয়নি বা শুরু হচ্ছে আর কি। তখনও অনেক ধনী লোকদের বাড়িতে ডিভিডি প্লেয়ারগুলো দেখা যেত। আর গ্রাম অঞ্চলের মানুষের কাছে তখনও কিন্তু ভিসিআর দেখাটা জনপ্রিয় ছিল। অনেকদিন আগে থেকে ভিসিআর এর প্রচলন ছিল। তখন তো এভাবে ঘরে ঘরে টেলিভিশন ছিল না, স্যাটেলাইট সংযোগ ছিল না, মানে ডিশ লাইন সংযোগ ছিল না, তারপর ইন্টারনেট কানেকশন ছিল না, ইউটিউব সেভাবে ওই সময় তো ছিলই না, মানুষের হাতে তখনও পৌঁছায়নি। যার কারণে তখন কিন্তু এত সহজে বিনোদন আসলে পাওয়া যেত না। যখন একটা নাটক বা সিনেমা দেখার জন্য অনেক দূর দূরান্তে যেতে হতো। আর সিনেমা দেখার অন্যতম মাধ্যম ছিল হচ্ছে ভিসিআর। গ্রামে দেখা যেত কোনো একটা জায়গায় ভিসিআর আনলে অনেক লোকজন সেখানে জড়ো হতো সিনেমা দেখার জন্য। ঠিক তেমনি ওনাদের পাশের একটি গ্রাম, নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর গ্রামে একটি জায়গায় ভিসিআর আনা হয়। তো ওই শিপার এবং তার আরো কয়েকজন বন্ধুরা যুক্তি করে যে আজ রাত্রে ওনারা সেখানে যাবেন ভিসিআর দেখতে। তো পরিকল্পনা অনুযায়ী ওনারা রওনাও দেন। ওনাদের যে গ্রাম, সেখান থেকে পায়ে হেঁটে যেতে ঘন্টাখানেক সময় লাগে, 1 ঘন্টা বা 1.25 ঘন্টা এরকম সময় লাগে আর কি ওই জায়গাটাতে পৌঁছাতে যেখানে ভিসিআর আনা হয়েছে। তো বন্ধু বান্ধবদের সাথে 3-4 জন মিলে একসাথে সেখানে যান, ভিসিআর দেখা শুরু করেন। ওপেন স্পেসে আসলে ভিসিআরটা চালানো হয়েছিল, কারণ আসলে অনেক মানুষ তো ঘরের মধ্যে তো তাদেরকে নিয়ে দেখা সম্ভব নয়, যার কারণে বাইরে সেটা ব্যবস্থা করা হয়েছিল। তো ওনারা দেখছেন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে যায়, ঝড়ো বাতাস শুরু হয়ে যায়। তখন যেটা করা হয়, যে টেলিভিশনটা ওই সময় 21 ইঞ্চি রঙিন টেলিভিশন দিয়ে তাদেরকে দেখানো হচ্ছিল, তখন টেলিভিশনটা এবং ভিসিআর সেটটা ঘরে নিয়ে যাওয়া হয় স্বাভাবিকভাবেই। আর যখন এরকম ঝড় শুরু হয়ে গেছে, যে যার মতো কিন্তু বাড়ির দিকে দৌড়ঝাঁপ শুরু করেছে। অনেকেরই বাড়ি ছিল একদম কাছাকাছি, তারা তো চলে গেছে। এখন ওই ঝড় যখন শুরু হয়েছে, তখন এই যে শিপার এবং ওনার বন্ধু বান্ধবরাও মানে এলোমেলো হয়ে গেছে। তখন তো মোবাইল ফোন হাতে হাতে ছিল না যে ফোনে জিজ্ঞেস করবে যে এই তুই কোথায়, আমি এখানে, এরকম কমিউনিকেশন তো ছিল না সে সময়। তখন এই শিপার কি হয়, একটু ডিটাচড হয়ে যায় আর কি ওনার বন্ধুদের থেকে। এখন অন্ধকারের মধ্যে তো মানে ওই সময় যখন হুড়াপাড়া শুরু হয়ে যায়, একজন আরেকজন থেকে একটু আলাদা হয়ে যায়। যখন আলাদা হয়ে গেছে তখন একজন আরেকজনকে খুঁজে পায় না। এই শিপার কি করেছে, দৌড়ে গিয়ে ওই পাশে একটি কালী মন্দির ছিল, কালী মন্দিরের বারান্দায় আশ্রয় নেয়। উনি আশা করছিলেন যে ওনার বন্ধু বান্ধবদেরকে ওখানেই দেখতে পাবেন। তো ঝড়ো বাতাস শুরু হলেও বৃষ্টি আর নামে না, বাতাস থেমে যায় কিছুক্ষণ পর। ওদিকে আকাশ থেকে ওই কালো মেঘটাও অনেকটা সরে গিয়েছে, মাঝে মাঝে চাঁদের আলো দেখা যাচ্ছে। তো উনি দেখলেন যে কয়েকজন চলে যাচ্ছে, কিন্তু তার বন্ধু না তারা। তো জিজ্ঞেস করেন, কি ভাই ভিসিআর কি আবার চালানো শুরু হয়েছে? তখন তারা বলে যে না, ভিসিআরটা আর বাইরে দেখানো হবে না, ওরা ঘরের মধ্যে নিয়ে গেছে, এই জন্য আর বাইরে দেখা হবে না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তখন তো ঘরের মধ্যে ঢুকে আর ভিসিআর দেখা যায় না, অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে বাসায় যেতে হবে, জন্য চলে যাচ্ছি।
তো উনি চিন্তা করেন যে কি আর করা, ওদেরকেও পাইলাম না, বন্ধু বান্ধবদেরকে, ও হয়তো বা আমাদেরকে মানে আমাকে হারিয়ে ওরা হয়তো বা চলে গেছে কিনা। তো উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেন। তো ওনার বাড়ির দিকে হাঁটার যে পথটা, এই পথটা ছিল মেঠো পথ, পুরোটাই মেঠো পথ ছিল, মানে যে পথ দিয়ে উনি এসেছেন ওই পথ দিয়ে উনি যাবেন আর কি। বেশ খানিকটা যাওয়ার পর কিন্তু আশেপাশে বড় বড় গাছ পড়ে, শতবর্ষী বেশ কিছু গাছ রয়েছে, জঙ্গলের মতো হয়ে গেছে, এরকম বাগানও রয়েছে। আর মেঠো পথ যেটা, সেটা ডানে বায়ে কিন্তু ফসলি ক্ষেতও রয়েছে কিছু কিছু জায়গায়। তো উনি একাই হেঁটে যাচ্ছেন। রাত কয়টা বাজে ওনার ঠিক স্মরণে নেই, কারণ তো মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনে দেখবেন হাতে ঘড়িও ছিল না। তবে ওনার হাতে একটি 3 ব্যাটারির টর্চ লাইট ছিল, যেটা দিয়ে উনি সামনে আলো ফেলে দেখতে দেখতে যাচ্ছিলেন। তো উনি একাই ছিলেন। বেশ খানিকটা পথ উনি যখন এসেছেন, আমরা যখন টর্চ লাইটটা কাছাকাছি মারি, টর্চ লাইটের চতুর্দিকেও কিন্তু আবছা আলো ছড়িয়ে পড়ে। তো উনি যখন টর্চ লাইট সামনে মারছিলেন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে কিছুটা সামনে সাদা কিছু একটা। অনেক সময় রাস্তায় সাদা পলিথিন পড়ে থাকতে দেখা যেত। গ্রামে যখন ওই স্যালো মেশিনে পানি দেয়া হতো, তখন ওই পানিটা অনেক সময় এরকম সাদা পলিথিনের মতো এক ধরনের পাইপ রয়েছে, আপনারা দেখে থাকবেন। এই ধরনের পলিথিন দিয়ে তৈরি পাইপটা ইউজ করা হতো, এখনো সেটা দেখা যায়, মোটা আর কি সেই পলিথিনটা। তো ওনার কাছে মনে হয়েছে যে এরকম হয়তো বা কোনো পলিথিন টলিথিন পড়ে আছে। তো উনি এগিয়ে যাচ্ছেন। তো উনি যেদিকে এগিয়ে যাচ্ছেন, ওইখানে কিন্তু বিশাল একটা শেওড়া গাছ ছিল। আর শেওড়া গাছের যে অনেক ধরনের ভয়ানক কিছু থাকে এটা তো আমরা জানি, তবে ওনার মাথায় কিন্তু এটা ছিল না। উনি স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছেন, আর ওনার ভিতর ভয় ভীতি স্বাভাবিকভাবে একটু কমই শুরু থেকেই। উনি যখন টর্চ লাইটের আলো ফেলে সামনের দিকে যাচ্ছেন, তো হঠাৎ করে যখন খুব কাছাকাছি চলে আসছেন ওই সাদা পলিথিনের মতো ওইটায়, তো উনি দেখতে পান যে ওইটা আসলে একটা কাপড়, সাদা কাপড়, এবং কাপড়ের মধ্যে কিছু একটা। উনি যখন আরো কাছে আসেন, ওনার মনে হলো যে ছোট বাচ্চা আকৃতির কোনো কিছু একটা ওখানে বসে আছে কাপড়ের মধ্যে। তো উনি কি করেন, ওইটার দিকে টর্চ লাইট মারেন। টর্চ লাইট মারার পরে উনি যা দেখতে পান, সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওর মধ্যে ভয়ানক চেহারার কিছু একটা বসে আছে, ঠিক মানুষও না, আবার প্রাণী কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু ওর ভিতর ভয়ানক কিছু একটা বসে আছে, যেটা চোখ, নাক, মুখ মানুষের মতোই, চেহারাটা বিভৎস। উনি ওইটা দেখে প্রচন্ড ভয় পান। ওখান থেকে জোরে দেন এক দৌড়। এখন উনি যে পেছন দিকে দৌড় দেবেন এই উপায়টা কিন্তু ছিল না। তো উনি দৌড় দিয়েছেন। ওনার কাছে মনে হলো যে ওই জিনিসটা ওইখান থেকে সরে ওনার সামনে এসেছে, এবং সামনে এসে মনে হলো যে দূরে দাঁড়িয়ে গেল, এবং আস্তে আস্তে সেটা বড় হওয়া শুরু হয়েছে। আস্তে 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 সেটা বড় হচ্ছে, এবং বড় হতে হতে ওটা আস্তে আস্তে বাতাসে ভাসতে শুরু করছে। উনি যখন দৌড় দেওয়া শুরু করেছেন, হঠাৎ করে যখন দেখেছেন সামনে ওই জিনিসটা আবার আছে, তখন আবার দাঁড়িয়ে গিয়েছিলেন। এখন দাঁড়িয়ে থেকে উনি কি সামনের দিকে যাবেন না পেছন দিকে দৌড় দিবেন, সেটা উনি ডিসিশন নিতে পারছিলেন না। কারণ হচ্ছে উনি অনেকটা পথ চলে এসেছেন, আর 10 মিনিট হাঁটলেই ওনার বাড়ির কাছাকাছি বা বাড়ির একদম কাছেই চলে যাবেন। এই জন্য উনি যে পেছন দিকে দৌড় দেবেন সেই সাহসটা পাচ্ছেন না, কারণ বাড়ি তো কাছে, আর লোকালয়ের কাছাকাছিও চলে এসেছেন উনি। উনি চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছেন। তো উনি দেখেন যে ওই জিনিসটা ভাসতে ভাসতে আস্তে আস্তে শেওড়া গাছের উপরে উঠে গেল, উপরে উঠে বাতাসে মিলিয়ে গেল। উনি এটা দেখে যতই সাহসী হন না কেন, হঠাৎ করে যখন যে টর্চ মেরে ভয়ানক চেহারা দেখেছিলেন, তখন কিন্তু খুব ভয় পেয়েছিলেন। ওই ভয়টা ওনার মনের মধ্যে কাজ করছিল। আর যখন দেখেন যে ওই জিনিসটা বাতাসে মিলিয়ে গেল, তখন উনি আবার ঝেড়ে দৌড় দিয়েছেন। এখন দৌড় দিচ্ছেন ওই যে বাগানের কথা বলেছিলাম, যে একটা বাগান রয়েছে ঘন জঙ্গলের মতো রাস্তার দুধারে, ওই বাগানের মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা জায়গায় এসে উনি থেমে যান। কারণ হচ্ছে ওনার মনে হচ্ছিল সামনে ঘোড়া হেঁটে আসলে তার খুরের যে আওয়াজ, শুকনো মাটিতে, ঠনঠনে মাটিতে ঘোড়ার খুরের যেরকম আওয়াজ হয়, ওরকম টকবক টকবক শব্দ হচ্ছে। তো উনি দাঁড়িয়ে যান। ওনার মনে হচ্ছে যে একটা আবছা আলো
আবছা আলো না, মানে আবছা ছায়ার মতো কিছু একটা। চাঁদের আলো যতটুকু ছিল ওই রাস্তার উপর হালকা হালকা পড়ছিল, চারপাশে তো জঙ্গলের মতো গাছ টাছ ছিল, ততটুকু মনে হচ্ছিল যে একটা আবছা ছায়ার মতো কিছু একটা এগিয়ে আসছে। তো এটা কি, এইটা উনি আসলে তখনও বুঝতে পারেননি। উনি মনে করেছেন যে এটা কি জিনিস, একটু দেখি। যদিও উনি প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরও ওই জিনিসটা সামনাসামনি দেখার উনি সাহস করছিলেন না। উনি কি করেন, রাস্তা থেকে নেমে যান। রাস্তা থেকে নেমে একটা গাছের আড়ালে উনি দাঁড়িয়ে যান। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, কিন্তু টর্চ লাইট কিন্তু উনি মারছিলেন না। যখন ওই যে আবছা আলোর মতো কিছু একটা, ওইটা আস্তে আস্তে যখন ওনার কাছাকাছি চলে আসে, কাছাকাছি বলতে যে উনি যে গাছের এক কেনারায় দাঁড়িয়েছিলেন, ওই গাছের কাছাকাছি চলে আসে, তখন উনি দেখতে পান যে এই জিনিসটা আসলে এগিয়ে এসেছে। এটা সত্যি একটা ঘোড়া, কিন্তু ওই ঘোড়ার মাথা নেই। আর ঘোড়ার পিঠের উপর একজন মানুষ বসে আছে, সেই মানুষটারও মাথা নেই। আমরা যখন কোনো প্রাণী জবাই করি তখন দ্রুত গতিতে যেভাবে রক্ত বের হয়ে আসে, ঠিক পাইপ দিয়ে যেভাবে পানি বের হয়ে আসে, সেরকম মনে হচ্ছিল ওই ঘোড়ার গলা দিয়ে ওইভাবে রক্ত পড়ছে। আর ওই মানুষটার গলা দিয়েও মানে ফোয়ারার মতো উপর দিকে রক্ত উঠে গিয়ে আবার চারদিকে ছড়িয়ে পড়ছে। উনি এক হাত দিয়ে ওনার মুখ চেপে ধরেন, মানে উনি জোরে চিৎকার করতে যাবেন, মানে চিৎকার করতে পারছিলেন না। মনে হলো যে এখন যদি চিৎকার করি তাহলে এই জিনিসটা যদি আমার পিছু নেয়। উনি মনে মনে দোয়া দরুদ পড়ছেন, মুখ চেপে ধরে রেখেছেন। মনে হচ্ছিল ওনার মুখ দিয়ে এখনই চিৎকার বেরিয়ে যাবে। ওই জিনিসটা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু একটা পর্যায়ে উনি আসলে ওনার ভয় আর আটকাতে পারেননি। উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার এবং বলেন যে কে কোথায় আসো, আমরা বাঁচাও। ওনার এই শব্দ শোনার পর ওই যে জিনিসটা হেঁটে যাচ্ছিল, মাথা কাটা ঘোড়া এবং ঘোড়ার পিঠের উপরে মাথা কাটা একজন কেউ, ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে সে উল্টো দিকে ঘোরে, মানে শব্দটা কোথা থেকে আসলো এটা দেখার জন্য। তখন কি হয়, ওই যে উনি চিৎকার করেছিলেন যে শিপার, ওনার চিৎকারটা কিন্তু কাছে আর একটা বাড়ি ছিল, ওই বাড়ির একজন শুনেছে। শোনার পর উনি আবার বের হয়ে এসেছে এবং বের হয়ে জিজ্ঞেস করছে যে এই কে, কে রে, এই চিৎকার করে কে, কি হয়েছে? তখন ওই শিপার আবার বলে ওঠে যে কাকা আমি, একটু আসেন এদিকে। তখনও কিন্তু যে কথা বলছে তখনও কিন্তু ওই অবয়বটা ওইখানে দাঁড়িয়ে আছে। এরপরে ওই যে শিপার যিনি, ওনার আর কিছু মনে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি ওনার নিজেকে ওনার নিজের বাড়িতে আবিষ্কার করেন। তখন জানতে পারেন যে যেই ব্যক্তিটি ওনার ডাক শুনেছিলেন উনি পরবর্তীতে এগিয়ে এসেছিলেন এবং এগিয়ে আসার পরে কাউকে খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি আবার বাড়ির থেকে আরো কয়েকজনকে ডেকে নিয়ে আসেন। তারা টর্চ লাইট মেরে দেখে যে রাস্তার পাশে গাছের একটা গাছ রয়েছে, সেই গাছের পাশে একটা ছেলে এরকম সেন্সলেস অবস্থায় বা অচেতন অবস্থায় পড়ে আছেন। তখন তাকে চিনে ফেলে যে সে কোন বাড়ির, তখন তাকে উদ্ধার করে রাতের বেলায় বাড়িতে নিয়ে আসা হয়। এবং পরবর্তীতে জানা যায় যে ওই রাস্তা দিয়ে এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে। আর এরকম মাথা কাটা ঘোড়া এবং ঘোড়ার পিঠে সওয়ারি একজন থাকে, তার মাথা কাটা, মাঝে মাঝে দিক দিয়ে হেঁটে যায়। ওই অন্ধকার রাত্রে হয়তোবা ওই জিনিসটা হেঁটে আসছিল আর সে তখন সামনে পড়ে গিয়েছিল। তখনও হয়তোবা ওই অশরীরই বুঝতে পারেনি, কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর যখন শব্দ শোনে তখনই ওই জিনিসটি ঘুরে দাঁড়ায়। আর এরপরে যে কতটুকু কি হয়েছে সেটা তো আর ওই শিপার বলতে পারে না, কারণ ওনার তো ওই সময় সেন্স ছিল না। তো এটি ছিল ঘটনা যেটি ওনার সঙ্গে এক রাত্রে ঘটেছিল। ওই রাত্রে আরো একটি ঘটনা ঘটেছিল শুরুর দিকে, যখন ওই যে সাদা অবয়বটা তখনও তিনি দেখেননি। ওইটার আগে হঠাৎ করে একটা শেয়ালের মতো জিনিস ওনার সামনে চলে এসেছিল। সেটা কান নাকি অনেক বড় বড় এবং ছাগলের কান যেভাবে শোয়ানো থাকে দুপাশে ওই রকম। তো ওই জিনিসটা তার মুখোমুখি হওয়ার পরে সেটা দৌড়ে চলে যায়। ওটা যে শেয়াল নয় এটা উনি বুঝতে পেরেছিলেন, কিন্তু এইরকম বড় একটা প্রাণী যার কান এত বড় বড়, ছাগলের মতো, ছাগলের থেকে অনেক বড় কান যেটা ঝুলে আছে, এটা আসলে কোন প্রাণী উনি বুঝতে পারেননি। যেটি উনি চিন্তা করতে করতে সামনে সাদা কাপড়ের জিনিসটা পড়ে এবং তারপরের এই ঘটনাগুলো ঘটে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি
মোবারক ভাইকে, যিনি ঘটনাটি পাঠিয়েছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনার সোনাডাঙ্গার হাফিজনগর থেকে মোহাম্মদ মাহিদ হাসান শাহাদত। ঘটনাটির সময়কাল 2011 থেকে 2014 সাল পর্যন্ত। শুরুটা হয়েছিল ওনার দাদার সাথে, তারপরে বেশ কয়েকটি ঘটনা ঘটে যায়। ওনার দাদা চায়ের দোকানদারি করতেন আর পাশাপাশি ছোটখাটো কবিরাজি করতেন, যেমন জিনে ধরা রোগীকে ঝাড়ফুঁক করে জিন ছাড়ানো, তারপর কারো শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থাকলে ঝাড়ফুঁকের মাধ্যমে সেই ব্যথার ট্রিটমেন্ট করা, এই ধরনের কাজ উনি করতেন। ঘটনাটি মূলত ঘটেছিল ওনাদের নতুন বাড়ি, যেখানে ওনারা বাড়ি করেছিলেন। ওনারা আগে থাকতেন খুলনার সোনাডাঙ্গার দ্বিতীয় আবাসিকের 9 নম্বর রোডে। তারপর 2011 সালের ডিসেম্বরের দিকে ওনারা বাসা পাল্টান আবাসিকের শেষ যেখানে, তার উল্টো পাশে সোনাডাঙ্গা হাফিজনগরে। তৎকালীন ওই এলাকার নাম ছিল খোরার বস্তি, আর পরবর্তীতে ওই এলাকার ওয়ার্ড কমিশনের নামে নাকি নামকরণ করা হয়ে যায় হাফিজনগর। ওনাদের বাসা নেওয়া হয় হাফিজনগরের একদম শেষ প্রান্তে। ওখানে মানে যেখানে ওনাদের বাসাটা ওনারা নিয়েছিলেন, সেটার পেছনে ছিল একটা খাল। ওনারা মূলত একটা জায়গায় ওনারা বাড়ি করবেন এই নিয়েতেই মূলত ওইদিকে চলে এসেছিলেন। আর যেই জায়গাটাতে ওনারা বাড়ি করবেন, তো তখনও আসলে বাড়িটা শুরু করেননি, মূলত শুরু করার জন্যই ওই জায়গা থেকে চলে এসেছিলেন। তো যেই জায়গাটাতে ওনারা উঠেছিলেন, সেই জায়গায় একটা কাঠের পরিত্যক্ত 2 তলা বাড়ি ছিল। তো ওই জায়গা সম্পর্কে কিছুটা বর্ণনা একটু দিতে হবে, না হলে বুঝতে একটু অসুবিধা হবে। তো ওনাদের বাড়িটা ছিল 3 থেকে 3.5 বিঘার একটা বাগান বাড়ির মতো। মূলত ওই জায়গাটা একটা সময় ছিল একজন জার্মান প্রবাসীর বাড়ি। একটা সময় ওই এলাকায় বা ওই বাড়িটারই কেউ ছাড়া বাড়ি বললেও নাকি এক কথায় চিনে যেত। ওনাদের বাড়ির পশ্চিম দিকে খালপাড়ের দিকে ছিল একটা পরিত্যক্ত ওয়াশরুম, বেতের ঝাড় আর কিছু ফলের গাছ। আর পূর্ব দিকে শেষ মাথায় ছিল একটা কাঠের পরিত্যক্ত দ্বিতীয় 2 তলা বাড়ি আর কি। আর তার এক পাশেই ছিল ওনাদের ওয়াশরুম। আর এই যে পশ্চিম দিকের খালপাড় আর পূর্ব দিকের 2 তলা কাঠের বাড়ির ঘরে যেতে যে মাঝামাঝি যে স্থান, এইখানে ছিল ওনাদের জায়গা এবং এখানে ওনারা ঘর তৈরি করেন। আর ঘটনাটি মূলত যাদের সাথে ঘটে, ওনার ছোট কাকা, ওনার আব্বু এবং ওনার দাদার সাথে এরকম টুকটাক ঘটনাগুলো ঘটেছে আর কি। এবার আমরা মূল ঘটনাতে চলে আসি, যে ওনারা তখনও ঘর তুলতে পারেন নাই, তাই কিছুদিন ওই যে কাঠের যে ঘর, ওই ঘরে থাকতে শুরু করেছিলেন। প্রথম দিকে খুব একটা সমস্যা হচ্ছিল না, ভালোই চলছিল। হঠাৎ এক রাতে, রাত বাজে আনুমানিক 2টো কি 3টা, ওই কাঠের ঘরের যে নিচতলা, ওই নিচতলাতে ওনারা বিভিন্ন রুমে থাকতেন। তো উনি, ওনার দাদি আর দাদা ঘুমাচ্ছিলেন। তো হঠাৎ করে ওনার দাদা শুনতে পান যে উপরের তলায়, কাঠের ছাদ তো কেউ হাঁটাচলা করলে কিন্তু ভালো বোঝা যায় আর কি, তো উপরের তলায় নুপুর পরে কেউ নাচছে। তার কিছুক্ষণ পর দাদা খেয়াল করলেন এবং ভালো করে শুনতে পেলেন যে এবার আর ওই কাঠের উপরের তলায় না, কাঠের ঘরের উপর তলায় না, এবার মনে হচ্ছে অনেকগুলো অবয়ব ওই ঘরের চারদিকে নুপুর পরে নাচছে এবং শব্দটা চতুর্দিক থেকে আসছে এবং ওই উপরের তলা থেকেও আসছে। তখন দাদা বিরক্ত হয়ে বললেন, দেখ, এখানে আমরা থাকতে আসছি, তোদের কোনো ক্ষতি করতেও আসি নাই, আর এখানে আমরা স্থায়ীভাবে থাকতেও আসি নাই। ঘর তৈরি হচ্ছে আমাদের, হলে চলে যাব। এখন তোরা চলে যা, আমাদেরকে ঘুমাতে দে। আর যদি আমাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য তোদের থাকে, তাহলে এই উদ্দেশ্য মাথা থেকে ঝেড়ে ফেল। যদি কোনো ক্ষতি করিস তাহলে কিন্তু তোদের খবর করে ছাড়বো। এই কথা বলার পরে মোটামুটি 1 মিনিটের মধ্যে এই নুপুরের শব্দ মিলিয়ে যায়। ওই রাতে আর কোনো কিছু ঘটেনি। এরপরে আসি ওনার কাকার সাথে যে ঘটনাটি ঘটেছিল। ওনার কাকা পেশায় একজন রাজমিস্ত্রি, আর ছুটির দিনে বড়শি দিয়ে মাছ ধরা ওনার কিন্তু একটা নেশা।
হোক তা দিনের বেলা হোক তা রাতের বেলা। ওনাদের ঘরের ডান পাশে ছিল একটা পুকুর। তো একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ওই যে শুরুতে যে নুপুরের আওয়াজটা, সেটা কিন্তু কাঠের বাড়িতে হয়েছিল। পরবর্তীতে ওনারা যে ঘর তৈরি করেছেন, পরে এখানে আবার চলে আসেন। তো চলে আসার পরে এই যে এই ঘটনাটা যেটা এখন বলছি আর কি। তো ওনাদের ঘরের ডান পাশে একটা বড় পুকুর, বাম পাশে ছোট একটা ডোবা, আর ঘরের পেছনের দিকে ছোট আর একটা ডোবা। তেমনি এক রাতের বেলা কাকা কাজ থেকে ফিরে খাওয়া দাওয়া করতে রাত আনুমানিক 9টা সাড়ে 9টা বেজে যায়। তখন দাদিকে বলে যে মা, আমি বড়শি দিয়ে আমাদের যে বড় পুকুরটা পাশে আছে সেখানে মাছ ধরবো। এখন দাদি উনি এবার বলেন যে রাতের বেলা পুকুর পাড়ে একা যাস না। এই যে একা যেতে মানা করলেন, এটার পিছনে একটা কারণ ছিল। কারণ হলো ওই পুকুরে নাকি একটা সমস্যা ছিল। সমস্যাটা এমন ছিল যে ওই পুকুরের যে পশ্চিম দিক, ওই সাইডে গভীর রাত্রে মনে হতো কেউ যেন বিকট আওয়াজ করে পানির মধ্যে লাফ দিল। মানে বিশাল কিছু একটা হাতি পানির মধ্যে লাফ দিলে যেরকম শব্দ হবে ওই রকম শব্দ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই শব্দ পাওয়ার পরে ওনারা উঠে বাইরে যদি দেখতে যেতেন, ঘুম থেকে উঠে যে কি শব্দ হলো, ওনারা দেখতেন যে পুকুরের পানি একদম শান্ত। সামান্য যে একটু ঢেউ থাকবে কোনো কিছু পড়লে, সেটুকু মানে এই ধরনের কোনো চিহ্ন সেখানে নেই, একদম স্বাভাবিক। অথচ মাত্রই ভয়ানক শব্দ হয়েছে কোনো কিছু পড়ার, এবং তারা এত দেরিতে বের হন নাই যে পুকুরের পানির যেই ঢেউ উঠবে সেটা এত তাড়াতাড়ি মিলিয়ে একদম স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং এরকম সমস্যা ছিল। এই কারণে দাদি কাকাকে বললেন যে এত রাত্রে যাস না, এই কারণে নিষেধ করেছিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রিয় লিসেনার্স যে আসলে মায়ের মন তো ভয় তো ছিলই। আর এই ধরনের সমস্যা কিন্তু ওই পুকুরে ঘটছিল। ওনারাও কিন্তু ওই পুকুরে মাছ চাষ করতেন। ওনারা চিন্তা করতেন যে কিরি কেউ মাছ চাষ চুরি করতে আসলো কিনা, এই চিন্তা করে তাড়াতাড়ি করে বের হয়ে যেতেন, কিন্তু বের হয়ে কিন্তু কাউকে পেতেন না। তো ওই রাত্রে ওই সময়ে মোটামুটি এই যে আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন শাহাদাত ভাই, উনি তো ছোট ছিলেন ওই সময়, ঘুমিয়ে পড়েছেন, বাড়ির অন্য সদস্যরা ঘুমিয়ে পড়েছেন। তখন কি হয় যে ওনার কাকাকে তো বলেছেন যে মাছ ধরতে যাওয়ার দরকার নেই, কাকাও মায়ের নির্দেশ মেনে উনি আর যান নাই। কিন্তু ওই রাত্রে দাদির চোখে ঘুম আসছিল না, কোনো এক কারণে ঘুম আসছিল না। আর ওই রাত্রে ওনার দাদা শাহাদাত ভাইয়ের দাদাও আসেননি দোকান থেকে। মাঝে মাঝে উনি দোকানেই থাকতেন, চায়ের দোকান করতেন, ওখানেই থাকতেন। অনেক রাত হয়ে যেত আর ফিরতেন না, দোকানেই থাকার ব্যবস্থা ছিল। তো দাদি ওনার ছেলেকে মানে ওই কাকাকে ডেকে তোলেন যে এই ওঠ, আমার তো ঘুম আসছে না, তুই ওঠ, সকালের কিছু কাজ একটু গুছিয়ে রাখি। আর তুই মাছ ধরতে চেয়েছিলি না, আমি উঠোনে বসে কাজ করব, তুই মাছ ধরিস, তোকে তো আমি দেখতে পাবো, কোনো সমস্যা নেই, চল। কাকা ওঠেন, উঠে গিয়ে উনি পুকুর পাড়ে মাছ ধরতে বসেছেন, আর দাদিও কাজ করছেন। তো এরকম 15-20 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে। দাদির কাজ করার খটর খটর আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে, উনি যে কাজ করছেন আর কি, যে কাজগুলো উপস্থিতি বোঝা যাচ্ছে পেছনে। তো শুরুর দিকে ওই বড়শিতে কোনো টান পড়ছে না, উনি তো টর্চ লাইট জ্বালিয়ে রেখেছিলেন, বড়শিতে কোনো টান পড়ছে না। বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে বড়শিতে উনি টান অনুভব করেন। যখন বড়শি ধরে টান দেন, উনি বুঝতে পারেন বড় আকৃতির কোনো একটা মাছ ওনার বড়শিতে গেঁথে গেছে। এমন সময় হঠাৎ করে ওনার মনে হলো পুকুরের অপর পাশে একটা মহিলা অবয়ব হেঁটে যাচ্ছে। তো উনি কি করেন, ওই টর্চটা জ্বালিয়েছেন তার দিকে। টর্চ জ্বালানোর পরে দেখেন যে ওই জিনিসটা একটা লাল শাড়ি পরা, টর্চের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং মাথার চুলগুলো এলোমেলো খোলা। উনি যখন টর্চ লাইট মেরেছেন, মারার পর ওই জিনিসটা ঘুরে তাকিয়েছে। ঘুরে তাকানোর পরে দেখতে পান যে এটা ওনার মা, মানে শাহাদাত ভাইয়ের দাদি, এবং এমন বিশ্রী ভাবে হেসে দিয়েছে, ওই হাসি দেখে মানে তার পিলে চমকে গেছে, এবং হাসি দিয়ে
মুহূর্তের মধ্যে ওই পাশে একটা পরিত্যক্ত ওয়াশরুম ছিল, ওই বেতের ঝাড়, এই জিনিসগুলো ছিল ওই পাশে, সেখানে গিয়ে মিলিয়ে যায়। এটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়েছে। এরপরে দেখেন ওনার বড়শিতে যে মাছ ধরেছে সেটা আর নাই। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, মা তো পিছনে কাজ করছিল। উনি তাকিয়ে দেখেন যে ওনার মা কাজ করতে করতে একটু ঝিমুনি ভাব চলে আসছে, একটু ঝিমোচ্ছেন বসে বসে। উনি দৌড়ে সেখানে চলে যান, গিয়ে ওনার মাকে ডাক দেন। তো হঠাৎ করে ডাক শুনে ওনার মা মানে চমকে ওঠেন যে কি রে, কি হইলো? বলে, মা চলো, এখন আর মাছ ধরবো না, তোমারও কাজ করতে হবে না, ঘরে চলো। আমি বললো, কি হয়েছে কি? বলে, সেটা পরে বলবো, চলো এখন ঘরে চলো। তো ওনারা ঘরের ভিতরে চলে যান। সকালবেলা কাকা সবাইকে বলেন যে এই ঘটনা আমি রাতের বেলা এই জিনিসটা দেখেছি। তো এই জিনিসটা দেখার পর উনি তো আসলে স্বাভাবিকভাবে ভয় পেয়েছিলেন, হঠাৎ করে এরকম একটা জিনিস উনি দেখলেন। ঘটনা ওই পর্যন্তই। এরপরে আর একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওনার মেজ ফুপুর বিয়ের দিন রাতের বেলা বাসায় অনেক মেহমান আসছিলেন। তো বিয়ের রান্না করা কিছু বিরিয়ানি, মাংস, এগুলো একটা প্যাকেটে রাখা হয়, সাথে একটি মিষ্টির প্যাকেটও ছিল। তো বিয়ের গায়ে হলুদের যে বরণ ডালা, যেটাতে বরণ করা হয়, সেই বরণ ডালা, এই সবগুলো একসাথে কি করেন যে রান্নাঘরের মাচার উপর রাখা হয়, কারণ তখন ওনাদের বাসায় ফ্রিজ ছিল না। আর ওনার ফুপুর বিয়েটা হয়েছিল 2013 সালের কোনো এক শীতের সময়। তো এক্সাক্ট তারিখটা উনি বলতে পারেননি সাদত ভাই। তো এই জিনিসগুলো ওই মাচার উপর রান্নাঘরের মানে একটা জায়গায় রেখে দেন আর কি। আর একটা কড়াই ভর্তি মাংস ছিল, গরুর মাংস। তো এগুলো যেন শেয়াল বা কুকুর আসতে না পারে, মুখ দিতে না পারে, এই জন্য ভারী একটা জিনিস দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছিল। আশেপাশে শিয়ালের উৎপাত বেশ ছিল ওই সময়। আর হাঁস মুরগি রাখলে শিয়ালের উপদ্রবটা ওই বাড়িতে আরো বেড়ে যেত আর কি। তো ওনাদের হাঁস মুরগি ছিল, আর পাশাপাশি একটা গরুও ওনারা পালতেন আর কি। এখন যেটা হয় আর কি, সেটা হলো যে বেশ খানিকক্ষণ পর ওনারা মানে আসছেন ওই দিকটাতে। হঠাৎ করে ওনার দাদি ওই রান্নাঘর ওই সাইড থেকে ডাকছেন, এই এদিকে তো সবাই। তখন সবাই এগিয়ে যান, গিয়ে দেখেন যে রান্নাঘরের সেই মাংসের কড়াইটা ওনাদের ওয়াশরুমে যাওয়ার সময় একটা সবেদা গাছ ছিল, সেই সবেদা গাছের নিচে খালি পড়ে আছে। আর যে মিষ্টির প্যাকেট, তারপর যে বিরিয়ানির যেই পাত্র, এগুলো সবকিছু খালি। আর যে বরণ ডালা, এই যে যেটা গায়ে হলুদের, এইটা সবেদা গাছের বেশ উপরে একটা জায়গায় ঝুলে আছে, এবং এমন একটা ডালে বা এমন একটা অংশে ঝুলেছিল এগুলো কোনোভাবেই কোনো মানুষের পক্ষে উঠে ওই জায়গাটাতে ঝোলানো সম্ভব নয়। তখন একটা বড় কোটার সাহায্যে, বাঁশের একটা কোটার সাহায্যে ওই বরণ ডালাটা নামানো হয়। ওই কাজটি কে করেছিল? নিশ্চয়ই কোনো মানুষের পক্ষে এটি করা সম্ভব নয়। এত অল্প সময়ের মধ্যে এই কাজটি করা কারো পক্ষে সম্ভব ছিল না। ওনার দাদা মারা যান 2014 সালের 11 এপ্রিল খুলনার 250 বেড হসপিটালে। ওনার দাদার মৃত্যুটা খুব সাধারণভাবেই হয়েছিল। আর এর কদিন পর থেকেই শুরু হয় বাসার ভেতরে উৎপাত। ওনার দাদা কিন্তু শুরুতেই বলেছি কবিরাজি জানতেন, ঝাড়ফুঁক জানতেন, এই জন্য ওই সময় বাড়ির একদম ভেতরে খুব একটা বেশি সমস্যা হতো না। কিন্তু ওনার দাদার মৃত্যুর পর ওনার বাড়ির মধ্যে কিছু সমস্যা দেখা দিত। সেটা হলো রাতের বেলা হঠাৎ করে একটি শব্দ পেতেন তারা। কোনো একটা খালি কলস যদি মাটির উপর আছাড় মারা যায়, যেভাবে ঝনঝন শব্দে খালি কলসটা ভেঙে যায়, ঠিক একই রকম শব্দ হতো। ওই শব্দ শুনে বাড়ির লোকজন উঠে যখন যেতেন, তখন আবার এই সাদত ভাইয়ের দাদি বলতেন, এই বাইরে যাওয়া যাবে না, সবাই ঘুমিয়ে পর, সকালবেলা দেখা যাবে। সকালে গিয়ে দেখতে যে উঠোনে কোনো ভাঙা জিনিসের চিহ্ন পর্যন্ত নাই। এরকমের ঘটনা ঘটতো। আর শেষ যে ঘটনাটি সাদত ভাই উল্লেখ করেছে, সেটি হলো ওনার আব্বুর সাথে ঘটেছিল। তো ওনার আব্বু, উনি এক রাত্রে ওয়াশরুমটা ওনার ঘরের বাইরে ছিল, ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর বেশ 5-10 মিনিট বা 15 মিনিট পরে হঠাৎ করে ওনার চিৎকার শুনতে পান বাড়ির লোকেরা। চিৎকার শুনে তারা তো উঠে বসেন এবং তাড়াতাড়ি করে ঘরের বাইরে বের হয়ে গিয়ে দেখে ওয়াশরুম থেকে একটু দূরে, মানে ঘরের কাছাকাছি, উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো ওনার যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি বলেন যে ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ করে উনি
পেছনে কোনো একটা জিনিসের উপস্থিতি টের পান। উনি পেছন দিকে তাকান, দেখেন যে কেউ নাই। পরে যখন আবার ঘুরে সামনের দিকে তাকিয়েছেন তখন দেখেন একটা অবয়ব, কালো একটা অবয়ব ছায়ার মতো তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। এরপরে ওনার পরের দিন বেশ জ্বর এসেছিল। তখন ওনার এলাকার একজন ইমাম সাহেব আছে, তার নাম হলো শামীম হুজুর। তাকে খবর দেওয়া হয়, উনি এসে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপরে তেমন কিছু আর হয়নি। তো ওই জায়গাটাতে কিছু সমস্যা ছিল, এই বিষয়টা কম বেশি এলাকার লোকজন সবাই জানতেন। কারণ ওই সাইডটাতে আসলে লোকজনের আনাগোনাটা একটু কম ছিল। ওই জায়গাতে একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে, বিশেষ করে কাঠের বাড়িটা, ওখানে লোকজন আসলে থাকতো না, বাড়ির মালিকও থাকতো না ওখানে। আর এই সুযোগে স্থানীয় এক কুখ্যাত সন্ত্রাসী, আমার নামটা আসলে আমি মনে করছি বলাটা উচিত হবে না, যদিও সাদত ভাই নামটা উল্লেখ করেছেন। তো ওই কুখ্যাত সন্ত্রাসী উনি কি করতেন, ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই বাড়িতে রাতের বেলা মাঝে মাঝে আসতেন। তার সাথে যাদের শত্রুতা ছিল বা কোনো লোককে যদি নির্যাতন করার জন্য তাকে বলা হতো টাকার বিনিময়ে, তাকে ওই বাড়িতে ধরে নিয়ে আসতেন, নির্মম নির্যাতন করতেন। এমনও হয়েছে নাকি ওই বাড়িতে নির্যাতন করে মেরেও ফেলেছেন। তো এই ধরনের ঘটনাও আছে। এবং ওই যে পুকুরটা, ওই পুকুরে নাকি কোনো কোনো ব্যক্তিকে ওই সন্ত্রাসী গলায় কলসি বেঁধে ওই পুকুরে ডুবিয়ে দিয়েছে, ডুবিয়ে হত্যা করেছে, এমন ঘটনাও নাকি ঘটেছে। 2015 কি 16 সালের মধ্যবর্তী একটা সময়ে র্যাব 6-এর হাতে ক্রসফায়ারে ওই সন্ত্রাসী মারা গিয়েছিলেন। তো এরপরে ওই এলাকাতে বা ওই জায়গাতে টুকটাক কিছু ভয়ের ঘটনা ঘটেছে, এটা আমাদেরকে সাদত ভাই জানিয়েছেন। তো এরপরে যেটা হয় আর কি, টুকটাক ঘটনা তো আসলে থাকেই, কিন্তু এই সাদত ভাই ওনার বাবা ওই জায়গা থেকে পরবর্তীতে সরে আসেন আর কি, ওনাদের যে বাড়িটা ওনারা করেছেন আর কি, ওইখান থেকে সরে আর একটা জায়গায় থাকা শুরু করেন। বর্তমানে সাদত ভাই খুলনার ফুলবাড়ি যে গেট রয়েছে, ফুলবাড়ি গেটের যেই খুলনার যেই ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় আমরা যেটা বলি আর কি, কুয়েট, তো কুয়েটের পাশেই একটি রেস্টুরেন্টের শেফ হিসাবে দায়িত্ব পালন করছেন। আর ওনাদের মূল বাড়ি তো হাফিজনগর এলাকার মধ্যেই আর কি। এখনো সেই রহস্যময় বাড়িটার দিকে উনি তাকিয়ে থাকেন ওদিক দিয়ে যাওয়ার সময়। সবচেয়ে মজার বিষয় হলো যে ওখানে এখন তো অনেক জনবসতি হয়ে গেছে। ওই বাড়িওয়ালাও বাড়িটার অর্ধেক প্রায় বিক্রি করে দিয়েছেন। আর আগে যেরকম অনেক গাছ টাছ ছিল, ম্যাক্সিমাম গাছগুলো মরে গেছে, আর বাড়িওয়ালাও অনেক গাছ কেটে ফেলেছেন, এটা উল্লেখ করেছেন। আর সেই কাঠের দোতলা বাড়ির কথা ওনারা ভুলতে পারেন না। আর ওনারা যে বাড়িটা করেছেন সেই বাড়িটা তো আছেই এখনো। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহিদ হাসান সাদত ভাইকে। চমৎকার একটি ঘটনা, একটি না কয়েকটি ঘটনা আমাদেরকে তিনি দিয়েছেন, যেগুলো ওনার পরিবারের সাথে ঘটেছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এই ধরনের সত্য ভয়ের ঘটনাগুলো আমরা আপনাদের কাছে আরো বেশি বেশি করে চাই। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মামুন সরকার। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার দুবাউড়া থানার গোয়াতলা ইউনিয়নে। উনি বর্তমানে গাজীপুর জেলার টঙ্গীতে একটি প্রাইভেট কোম্পানিতে খুব ভালো একটি পজিশনে জব করছেন। তো ঘটনাটি মূলত ওনার সাথেই ঘটেছিল। 2014 সালের কোরবানি ঈদের 5 থেকে 6 দিন আগের ঘটনা এটি। ওনার বাবা 2004 সালে মারা গিয়েছিলেন। তখন ওনার বয়স ছিল 6 বছর। মোটামুটি সবকিছুই বুঝতে পারতেন। ওনার বাবা খুবই একজন ভালো মানুষ ছিলেন। উনি যখন মারা গিয়েছিলেন, অত্র ইউনিয়নের প্রায় 80%-এরও উপরে মানুষ তার জানাজায় শরীক হয়েছিলেন। ওনার বাবা ওনাকে অনেক আদর করতেন, তাই ওনার বাবার চেহারাটা বারবার ওনার চোখের সামনে ভাসতো। তো আমরা মূল ঘটনাতে চলে আসি। ঘটনাটি ওনার সাথে 2014 সালে ঘটেছিল। ওনাদের বাবা চাচারা 4 ভাই ছিলেন। তো ওনাদের অনেক জায়গা জমি ছিল এবং এখনো আছে। ওনাদের বাড়ির পেছনে ওনাদের একটি বড় পুকুর রয়েছে। ওটাতে সব সময় মাছ চাষ করা হয় এবং টুকটাক গোসলের কাজও করা হয়। ওনাদের ওই পুকুরের চারপাশে অনেক সুপারি গাছ রয়েছে। পুকুরের দক্ষিণ পাশে ওনাদের পারিবারিক কবরস্থান।
পুকুরের পাড় থেকে প্রায় 50 বা 40 ফুট দূর একটি ভিটা রয়েছে, ওটাতেই ওনাদের পারিবারিক কবরস্থান। এই কবরস্থানেই ওনার আব্বাকে দাফন করা হয়েছিল। এই পুকুরের আশেপাশে বা কবরস্থানের আশেপাশে কোনো বাড়ি নেই, তবে একটু দূরে দূরে বাড়ি রয়েছে। এগুলো বলার কারণ হলো যে ঘটনাটা বুঝতে হলে এই বর্ণনাটা আপনাদের জন্য সহায়ক হবে। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। 2014 সালে তো ওনার বয়স আসলে তখনও অতটা হয়নি, উনি তো কামাই রোজগার করতে পারতেন না। ওনার আম্মু টুকটাক টাকা দিত, আর ওনাদের যে সুপারি গাছ, এই সুপারি গাছ থেকে সুপারি পেরে 4 ভাগ করা হতো। 4 ভাগ করে যা ভাগে পেতেন তা বাজারে বিক্রি করে ওনার পকেট খরচ চালাতেন। ওনাদের এলাকার হাট বসে সোমবার এবং শুক্রবারে। কিছু ছেলে আছে, তাদেরকে দিয়ে সুপারি পাড়াতেন। এক গাছ সুপারি পারলে তাদেরকে 5টা করে সুপারি দিতে হতো। সুপারি পাড়ার জন্য ওই ছেলেগুলো সোমবার অথবা শুক্রবার এই 2 দিন আসতো, যাতে করে সুপারি পাড়ার পর বিকালবেলা বাজারে নিয়ে বিক্রি করা যায়। 2014 সালের কোরবানি ঈদের আগে ওনার হাতে তেমন টাকা ছিল না, তাই চিন্তা করতে থাকেন যে কিভাবে টাকা বানানো যায়। তো দেখলেন যে ওনাদের পুকুরের দক্ষিণ পাশটাতে যে কবরস্থান রয়েছে, ওই পাশে একটি সুপারি গাছ অনেক বড়, এবং সেখানে একটি বড় একটা এক বাঁধা সুপারি পেকে আছে। দিনটা ছিল বৃহস্পতিবার। তো উনি চিন্তা করতে লাগলেন যে কাল তো শুক্রবার, আর সকালে তো লোকজন আসবে সুপারি পাড়ার জন্য, তখন তো ওই বাধাটা আবার 4 ভাগ করতে হবে, আর এটা বিক্রি করলে তো বেশি টাকা হবে না। তাই উনি চিন্তা করেন যে ওই রাত্রে ওই সুপারির বাধাটা উনি একা গিয়ে পেরে আনবেন, আর এটা বাজারে নিয়ে গিয়ে একাই বিক্রি করবেন। যা টাকা হবে সবই ওনার থাকবে। আর ওনাদের তো অনেকগুলো সুপারি গাছ ছিল, ছোটবেলা থেকে সুপারি গাছ দেখছেন, ওঠানামাও করেছেন। এই কারণে উনি নিজেও কিন্তু ভালো সুপারি গাছ বাইতে পারতেন। রাত 10টার দিকে যখন ওই বাড়ির লোকজন হিন্দি সিরিয়াল দেখছিল, তখন খুব ব্যস্ত, বিশেষ করে বাড়ির মহিলা সদস্যরা, তো চিন্তা করলেন যে এই সুযোগে বাড়ি থেকে বের হওয়া যায়, তো ওনার আম্মা খেয়াল করবে না। এই সুযোগটা উনি কাজে লাগালেন, বাসা থেকে বের হলেন সুপারি পাড়ার জন্য। যদিও অনেকটা ভয়ে ভয়ে গিয়েছিলেন, ভয়টা ভূতের ভয় ছিল না, ভয় পাচ্ছিলেন এই ভেবে যে যদি ওনার চাচারা এটা দেখে ফেলে তাহলে অনেক বকাবকি করবে। কিন্তু এখন ওনার তো টাকার দরকার, ঈদ সামনে, হাতে টাকা কম, টাকার ওই প্রয়োজনীয়তাটা ওনাকে এই কাজটি করার জন্য বারবার নিয়ে যাচ্ছিল। তো সব ভয় কাটিয়ে ওই সুপারি গাছের নিচে গিয়ে উনি দাঁড়ান। চারপাশে চোখ ঘুরিয়ে খুব ভালো করে দেখে নিলেন যে কেউ আছে কিনা। কেউ নেই, আর থাকার কথাও নয়, কারণ ওই সময় দিনের বেলাতেও ওই জায়গাটাতে মানুষ কম যায়, আর ওই সময় তো মানুষ যাবে না, এটাই স্বাভাবিক। উনি সুপারি গাছে উঠতে শুরু করলেন। 5 থেকে 6 কদম উপরে ওঠেন। উপরে ওঠার পর উনি তো চমকে গিয়েছেন। হঠাৎ করে দেখতে পান যে সাদা শার্ট পরা একটা লোক কবরস্থানের ওই দিক থেকে ওনার দিকে এগিয়ে আসছে। এখন 5-6 কদম ওঠার পর উনি তো আসলে বেশি একটা উপরে ওঠেননি, উনি যেভাবে ছিলেন ওইভাবেই গাছ জড়িয়ে ধরে বসে আছেন, এবং মনে মনে ভাবতে লাগলেন যে হয়তো ওনার কোনো চাচা হবে, আর এটাও ভাবছেন যে আজকে ওনার কপালে নিশ্চিত দুঃখ আছে। উনি যেমন ছিলেন সুপারি গাছের সাথে ওইভাবেই তো ঝুলে রয়েছেন, আর ওই লোকটার দিকে তাকিয়ে আছেন। লোকটা ডানে বামে কোনো দিকে না তাকিয়ে ঠিক উনি যে গাছটাতে উঠেছেন সেই গাছের নিচে এসে দাঁড়ালেন। ওই লোকটি গাছের নিচে এসে দাঁড়ানোর পর সরাসরি ওনার দিকে তাকান এবং এক নজরে ওনার দিকে তাকিয়ে আছেন। ওনার যে উচ্চতাটা, মানে গাছে যে উঠেছেন, তো উনি যতটুকু উচ্চতায় উঠেছেন, তো ওই উচ্চতাটা থেকে যেই লোকটি এসেছেন, মানে মামুন সরকার ভাই যেই গাছটাতে উঠেছেন এবং নিচে যে লোকটি দাঁড়িয়েছেন, এই দুইজনের মাঝখানে ব্যবধান সর্বোচ্চ 2 হাত হবে, এরকম একটা অবস্থা। ওই লোকটি নিচে এসে একভাবে মামুন সরকার ভাইয়ের দিকে তাকিয়ে আছেন। মামুন সরকার ভাই ওনার দিকে তাকিয়ে আছেন। ওনার দিকে তাকানোর পর ওনার চেহারাটা খুব পরিচিত লাগছিল। প্রথমে তো ভেবেছিলেন ওনার চাচা হবেন, দেখলেন না, চাচা না, কিন্তু চেহারাটা খুব পরিচিত। লোকটার চেহারাটার মধ্যে একটা মায়াবী ভাব আছে, কোনো ভয়ানক কিছু নাই।
ওনার হাতে একটি টর্চ লাইট ছিল, মানে লোকটার হাতে একটি টর্চ লাইট ছিল, 3 ব্যাটারি একটি টর্চ লাইট। ওই সময় হক ব্যাটারি দিয়ে ওই টর্চ লাইটগুলো চলতো, বা এই টাইপের ড্রাই সেল ব্যাটারি যেগুলো আর কি। এখন এইটা দেখে মামুন সরকার ভাইয়ের হাত পা তো কাঁপুনি ধরে গেছে, মনে হচ্ছে এখনই গাছ থেকে নিচে পড়ে যাবেন। ভয় পাচ্ছিলেন না, কিন্তু কেন জানি একটা অনুভূতি ওনার মধ্যে কাজ করছিল। কতক্ষণ যে ওইভাবে ঝুলে আছেন, আর ওই লোকটি যে কতক্ষণ ওনার দিকে একভাবে তাকিয়ে আছে, চোখের পলক ফেরছে না, উনি আসলে বুঝতে পারছিলেন না। একটা লোক চোখের পলক না ফেলে একভাবে ওনার দিকে তাকিয়ে আছেন, উনিও তাকিয়ে আছেন, চোখ ফেরাতে পারছেন না। মনে হচ্ছে এই লোকটি না জানি কতদিনের আপন। আসলে সিচুয়েশনটা খুবই অন্যরকম। এটা কি ভয়ানক সিচুয়েশন, নাকি এটি একটা অন্য সিচুয়েশন, এটা প্রিয় লিসেনার্স আপনারাই বুঝতে পারবেন ঘটনাটার শেষ দিকে এসে। উনি তো প্রথমে তাকে সাধারণ মানুষ ভেবেছিলেন। বেশ খানিকক্ষণ পর ওই লোকটি আবার ঘুরে ঠিক যেদিক থেকে এসেছিলেন ওই দিকে হাঁটা শুরু করেন। এরপরে এই মামুন সরকার ভাই একটু ভয় পেতে থাকেন, এই কারণে যে এই লোকটি গিয়ে যদি তার চাচাদেরকে বলে দেয় যে মামুন গাছে উঠেছে, তখন তো সমস্যা। তারা জিজ্ঞেস করবে যে রাত্রে তুমি আমাদেরকে না জানিয়ে সুপারি পাড়তে কেন গিয়েছিলে? এটা তো এক ধরনের চুরি, এটা তো অন্যায়, এটা তো উচিত হয় নাই তোমার। তো যেহেতু তারা বকাঝকা করবে, এই চিন্তা করে উনি চিন্তা করেছেন যে এই লোকটির পিছু পিছু যাই ওনাকে বলি যে উনি যেন কাউকে না বলেন কথাটা, উনি এই টাইপের কাজ আর কখনো করবেন না, এটা ওই লোকটাকে বলবেন এবং ওই লোকটাও যেন কাউকে না বলেন। উনি তো ওই লোকটার পিছু পিছু যাওয়া শুরু করেছেন। এখন ওই লোকটা কি করছে, ঠিক ওই কবরস্থানের দিক থেকে এসেছিল না, ওই কবরস্থানের দিকেই চলে যাচ্ছিলেন। উনি দেখলেন যে ওই কবরস্থানের দিকেই চলে গেলেন এবং কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। কবরস্থানের চারদিকে কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, মানে চারদিকে ফাঁকা ছিল। উনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন, আর মামুন সরকার ভাইও সাথে সাথে চলে গেলেন সেখানে। কিন্তু সেখানে যাওয়ার পর মামুন সরকার ভাই কিন্তু ওখানে কাউকে দেখছেন না, কেউ নাই ওইখানে। একটা সাদা শার্ট পরিহিত মানুষ অন্ধকারের মধ্যেও কিন্তু বেশ অনেক দূর থেকেও দেখা যায়। আর তখন কিন্তু বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে আলো জ্বলছিল, কিছুটা আলো তো ওইদিকেও ফিকে হয়ে আসলেও ছিল। কিন্তু এই সাদা শার্ট পরিহিত লোকটা কোথায় গেল? এটা একটা উঁচু ভিটা, সেখান থেকে কিন্তু চতুর্দিকে খুব ভালো করে দেখা যায়, কিন্তু এই লোকটা কোথায় গেল? উনি এইবার ভয় পেয়েছেন। উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ওনার আম্মাকে এই বিষয়টা বর্ণনা করেন। ওনার আম্মা যখন এই বিষয়টার বর্ণনা শুনছিল, ওনার মা হতবাক হয়ে তাকিয়ে আছে। যখন পুরো ঘটনাটা শুনলেন তখন বললেন যে তুই যে বর্ণনাটা দিলি, এই চেহারা, শার্ট এবং হাতে যে টর্চ লাইটের কথা বললি, এটা তো সব কিছু তোর বাবার চেহারা এবং বাবার পোশাক আশাক সব কিছুর সাথে মিলে যাচ্ছে। তোর বাবাও তো এরকম একটা টর্চ লাইট ইউজ করতো এবং তার চেহারাটাও এমন ছিল এবং এই টাইপের শার্ট উনি সবসময় পরতেন। তখন মামুন সরকার ভাইয়ের মনে পড়ে, আসলেই তো এই কারণেই হয়তোবা ওই লোকটাকে আমার এত আপন মনে হচ্ছিল। কেমন যেন একটা মায়াবী ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছিল, কোনো কথা বললো না, এবং আমার কাছেও মনে হচ্ছিল ওই লোকটা না জানি আমার কত দিনের চেনা, কিন্তু আমার সাথে কথা বললো না, চলে গেল। ওই সময় তো বুঝতে পারিনি যে এটা আসলে কি, পরে তো ভয় পেয়েছি। তখন মামুন সরকার ভাইয়ের মা তাকে বললেন যে মানুষ তো মারা গেলে আর ফেরত আসে না, হয়তোবা তোর বাবার সুরতে কোনো জিন এখানে এসেছিল এবং তোকে একটা মেসেজ দিয়ে গেল যে টাকার প্রয়োজন হতে পারে, কিন্তু তারপরেও কারো হক নষ্ট করা যাবে না, কারণ এই সুপারি গাছে 4 ভাগ করা হয়, কারণ তার বাপ চাচারা 4 ভাই, প্রত্যেকেরই অধিকার রয়েছে সেখানে, এই কারণে কারো হক নষ্ট করা যাবে না। এই মেসেজটাই ওই জিনটি এসে দিয়ে গিয়েছিল। তোকে ভয় দেখায় নাই, চাইলে ভয় দেখাতে পারতো, এবং তোর বাবার সুরতে আসছিল, এটাই হয়তো তোর জন্য মেসেজ ছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু এই ঘটনাটার তাৎপর্য অনেক গভীর ছিল।
আশা করছি আপনারাও এই ঘটনাটির তাৎপর্য বুঝতে সক্ষম হবেন, যে আসলেই যে একটি জিন তার বাবার শুরুতে এসে কোনো কথা বলল না, শুধু তাকিয়ে থাকলো, কোনো ভয়ানক দৃষ্টিতেও তাকায়নি, মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং চলেও গেলেন। কি মেসেজ দিয়ে গেলেন? হয়তোবা মামুন সরকার ভাইয়ের মা যেটা বলেছেন সেটাই ঠিক। প্রিয় লিসেনার্স, এর মধ্যে কিন্তু একটি সত্যিকারের মেসেজ আমরা পাই, তা হলো যে কোনো ভালো মানুষ যদি কোনো খারাপ কাজ করতেও যান, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তাকে ফেরত আনার চেষ্টা করেন। এরকম ঘটনা বা এরকম বাস্তব উদাহরণ আমি অনেক দেখেছি। হয়তোবা সেগুলো ভয়ানক ছিল না, স্বাভাবিক ছিল। আর এই ঘটনাটি আমার কাছে তেমন একটি ঘটনাই বলে মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ মামুন সরকার ভাইকে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে আমাদেরকে পাঠিয়েছেন সোহেল মাহমুদ ভাই। এই ঘটনাটি ওনার সঙ্গেই ঘটেছে এবং এই ঘটনার সাক্ষী ওনার স্ত্রী, ওনার শ্যালক শ্যালিকা সহ আরো আত্মীয় স্বজনেরা। তো চলুন শুরু করি মূল ঘটনায়। তো শেরপুর উপজেলার একদম পৌরসভার মধ্যেই ওনাদের বাড়ি। ঘটনাটির সময়কাল 2020 থেকে 22 সাল এর মধ্যবর্তী সময়। তখন লকডাউন শুরু হয়েছে। বিকেল বেলা শুধু বের হতেন, পরিচিত কিছু লোকদের সাথে ক্রিকেট খেলতেন, কারণ সারাদিন বাসায় বসে থাকতেন, তো একটু শরীরটাকে চাঙ্গা করার জন্য ক্রিকেট খেলতেন আর কি। তো এভাবেই একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে ওনার বাড়ির গেটের সামনে দেখতে পান যে স্বাভাবিকের থেকেও অনেক বড় একটা কালো বিড়াল বসে আছে। এখন এত বড় কালো বিড়াল নর্মালি আমরা দেখি যে পার্সিয়ান ক্যাট যেগুলো আছে অনেকে শখ করে পালে, এরকম বিড়ালগুলো অনেক বড় হয় সাইজে, এগুলোর থেকেও বড় বিড়াল এবং কুচকুচে কালো। তো এটি যখন বসে আছে তো উনি ওটাকে তাড়িয়ে দেবার জন্য চেষ্টা করলেন, কিন্তু ওই জিনিসটা কোনোভাবেই ভয় পেল না, বরং ওটা ওনার দিকে ধেয়ে আসতে থাকলো। উনি যখন পা দিয়ে লাথি মারার চেষ্টা করলেন, যদিও লাথি লাগেনি, তো এরপরে জিনিসটা সাইডে কোথায় যেন চলে যায়। তো উনিও বাসার মধ্যে ঢুকে পড়েন, হাত মুখ ধোন। ওনার আবার সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে। উনি সিগারেট খাওয়ার জন্য সন্ধ্যার পর আর কি ঘরের থেকে বাইরে বের হন। তো বারান্দায় দাঁড়িয়ে উনি সিগারেট খাচ্ছেন। উনি সিগারেট খেতে খেতে হঠাৎ করে একটু সামনের দিকে যখন তাকিয়েছে, তখন উনি দেখেন যে বিড়াল রয়েছে, একটা নয়, তিনটা। সবগুলোর সাইজ একই রকম, বড় বড় স্বাভাবিক সাইজ থেকে, এবং সবগুলো কুচকুচে কালো। এবার উনি ভয় পেয়েছেন। উনি চিন্তা করেছিলেন যে সিগারেট খাওয়া শেষে একটু বাড়ির বাইরে যাবেন, কিন্তু বাড়ির বাইরে না গিয়ে উনি ঘরের ভেতরে চলে আসেন। এর মধ্যে কি হয়, ওনার শ্যালিকা এবং তার হাজব্যান্ড, ওনার শ্যালিকার হাজব্যান্ড ওনাদের বাড়িতে আসেন। ওনার শ্বশুর বাড়ি এবং ওনার বাড়ি একদম পাশাপাশি আর কি। তো উনি লক্ষ্য করে দেখলেন বিড়ালগুলো গেটের ঠিক এক পাশে গেল এবং এক মেহগনি গাছের উপর উঠল এবং বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো সেদিনকার মতো সবকিছু স্বাভাবিকভাবেই হলো, আর কিছু চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়েন। এভাবে চলতে লাগলো কিছুদিন। উনি প্রায় প্রতিদিনই ওই বিড়ালগুলোকে দেখতেন সন্ধ্যার সময়। একদিন হঠাৎ করেই উনি দেখেন যে বিড়াল তিনটা যেই জায়গাটাতে বসে থাকতো, সেই জায়গাটাতে সন্ধ্যার পরে উনি দেখছেন এবার আর বিড়াল নয়, তিনজন মহিলা মানুষ বসে আছে। তাদের চেহারা এমন যে আমরা অনেক সময় দেখি যে আমাদের হিজড়া যারা রয়েছেন তাদের চেহারা কিন্তু অনেকটা পুরুষ এবং নারীদের একটা মিশেল চেহারার মধ্যে পাওয়া যায়। তো উনি দেখছেন যে এরকম তিনজন বসে আছে যাদের চেহারাটা ঠিক এমন, কিন্তু তাদের চেহারা সুন্দর। এই তিনটা অবয়ব তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। উনি হঠাৎ করে ওই চিকন মেহগনির ডালে ওই তিনটা অবয়বকে দেখে প্রথমে উনি অবাক হয়েছেন এবং তারপর বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কিছু না রে। উনি ভয় পান, দ্রুত রুমের মধ্যে ঢুকে যান, কিন্তু কাউকে কিছু বলেন না। দিনও বিকেলবেলা ওনার শালিকা, ওনার শ্যালক এবং তার হাজব্যান্ড এসেছিল, মানে শালিকার হাজব্যান্ড। তো উনি কি করেন, তাদের সাথে লুডো খেলতে বসেন। তো
কিছুক্ষণ পর খেয়াল করেন যে ওই যে তিনটা জিনিস ওরা ওনার রুমের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং ওনার দিকে তাকিয়ে হাসছে। উনি তখন চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, ভয়ও পান। তখন ওনার শ্যালককে বলেন যে ভাই দেখো তো দরজার বাইরে তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তো সেই ওনার যে শ্যালক ওইদিকে তাকিয়ে দেখেন যে না তো কিছু নেই। বলে না আব্দুল্লাহ ভাই আমি তো কিছুই দেখি না। তখন উনি বুঝতে পারেন যে সর্বনাশ, উনি তো বিশাল এক বিপদে পড়ে গেছেন। তো উনি দেখছেন, অন্য কেউ দেখছে না। তখন উনি প্রাণপণ চেষ্টা করছিলেন যেন ওই অবয়বের দিক থেকে ওনার মনোযোগ সরে যায়। উনি অনেক চেষ্টা করছেন যাতে ওইদিকে উনি না তাকান, কিন্তু বারবার মনে হচ্ছিল ওনার চোখ বারবার ওদিকেই যাচ্ছে, যে ওরা ওগুলোকে আছে না চলে গেছে। উনি যখনই তাকান তখন দেখেন ওই তিনটা জিনিস দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা খোলা ছিল এবং একরকম ভাবে মুচকি মুচকি হাসছে। তো ওনার তো ভিতর থেকে ভয়, অবস্থা খারাপ এবং দোয়া দুরুদ পাঠ করছেন। কিন্তু এই জিনিসটা উনি দেখছেন, এখন যদি সদস্যদেরকে বলেন দুটো জিনিস হতে পারে। এক হলো করোনার লকডাউনের কারণে ঘরের মধ্যে থেকে থেকে হয়তো মাথা খারাপ হয়ে গেছে, নতুবা সত্যি সত্যি তার উপর জিনের প্রভাব পড়েছে, এই চিন্তা করে তারা আতঙ্কগ্রস্ত হতে পারবেন, মানে হয়ে পড়তে পারেন। এই চিন্তা করে উনি তখনকার মতো কিছু বলেননি, কিন্তু মনে মনে দোয়া দুরুদ পড়ে যাচ্ছিলেন। এর মধ্যে কি হলো যে ওনার খাটের নিচে উনি কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। সাধারণত সন্ধ্যার একটু আগেই ওনার স্ত্রী কয়েল জ্বালিয়ে দেন। হঠাৎ করে ওই কয়েল থেকে আগুন লেগে গেছে খাটের নিচে, কোনোভাবে হয়তো বা বিছানার চাদরের সাথে লেগে গিয়েছে বা এই টাইপের কিছু। অথচ ওই কয়েলটা যেখানে রাখলো সেখানে কিন্তু আগুন লাগার কথা না। কিভাবে আগুন লাগলো? দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। তাড়াতাড়ি পরিবারের সদস্যরা সে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু উনি খাট থেকে নামেননি, কারণ ওনার মধ্যে একটা ভয় কাজ করছিল, ওই যে তিনটা অবয়ব বাইরে দাঁড়িয়ে আছে। তো আগুনের ভয় ওনার মধ্যে আসলে ওইভাবে কাজ করছিল না, বা উনি সেই সময় ওইভাবে সেন্সেও ছিলেন না। তো ওনারা আগুন নেভান। এখন আগুন নেভানোর জন্য যখন ওই লোকজনরা সরে গেছে ওনার পাশ থেকে, হঠাৎ করে ওই সময় ওই তিনটা জিনিস লাফ দিয়ে বিছানার উপর চলে আসছে, এক লাফে দরজা থেকে। এর মধ্যে দুইটা জিনিস করে কি, একজন ওনার দুই পা চেপে ধরে, আর একজন দুই হাত চেপে ধরে এবং ওনাকে শুইয়ে দেয়। আর একজন বুকের উপর উঠে ওনাকে সুরসুরি দিতে থাকে। উনি তো সুরসুরি পেয়ে স্বাভাবিকভাবে কি হয় আমাদের ক্ষেত্রে, আমরা হাসাহাসি করি, সুরসুরি দিলে মানুষ হাসে, তো উনিও চিৎকার করে হাসছেন। এখন সুরসুরি দিলে হাসি কতক্ষণ করা যায়? অল্প কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। কিন্তু এটা যদি কন্টিনিউ হতে থাকে তখন কি কোনো মানুষ আর সেটা সইতে পারবে, বাঁচতে পারবে? এই ধরনের ঘটনা ঘটতে থাকে। ওদিকে পরিবারের সদস্যরা যখন ওই আগুন নেভানোর জন্য ওখান থেকে সরে গেছে, পানি আনতে গিয়েছে, তখনই কিন্তু এই ঘটনা ঘটা শুরু হয়েছে। তখন পরিবারের সদস্যরা এসে দেখে বিছানার উপর উনি ঠায় শুয়ে আছেন, ওনার হাত দুটো ওনার মাথার দিকে সোজা করা, একদম মানে কেউ জোর করে ধরে রাখলে যেরকম হয়, আর পা দুটো উনি নাড়াতে পারছেন না, কিন্তু উনি খুব জোরে জোরে হাসছেন। পরিবারের সদস্যরা চিন্তা করছেন যে এখানে আগুন ধরেছে আর এ খাটের উপর শুয়ে শুয়ে হাসছে, ঘটনাটা কি? এটা তো স্বাভাবিক কিছু না। তো ওনারা আগুন নেভান, সাথে সাথে আগুন নেভান। আগুন তো আসলে ওই রকম মানে জোরে জ্বলে ওঠে নাই, দাউ দাউ করে জ্বলেছে, কিন্তু অল্প পরিসরে। ওরা দ্রুত নিভিয়ে ফেলেন। কিন্তু ওনার এই অবস্থা দেখে পরিবারের সদস্যরা খুব অবাক হন, তার কাছে যান, ধাক্কা দেন যে এই কি হয়েছে, হাসছো কেন? তখন ওনার সেন্স ফেরত আসে। তখন বলে যে ওই যে হঠাৎ করে তিনটা অবয়ব আসছে, আমাকে এইভাবে চেপে ধরে সুরসুরি দিচ্ছিল, তাই আমি হাসছি। সবাই বলে যে কোথায় অবয়ব, আমরা তো কিছু দেখলাম না। কিন্তু উনি যে ওই লুডো খেলতে খেলতে ওনার শ্যালককে বলেছিলেন যে দরজার বাইরে কেউ আছে কিনা দেখো তো, তো সে যে দেখতে পাচ্ছিল না, তখন এই প্রসঙ্গটাও বলে যে হ্যাঁ ওখানে ছিল, আমি তো ওই যে ওকে বললাম, ও কিন্তু দেখে নেই। তখন পরিবারের সদস্যরা চিন্তা করে যে আসলেই তো কোনো না কোনো সমস্যা অবশ্যই শুরু হয়েছে। ওইদিকে উনি দরজার বাইরের দিকে তাকিয়ে খেয়াল করেন ওই তিনটা অবয়ব দরজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এবং ইশারা করে দেখাচ্ছে যে আজকে তোর বড় ধরনের ক্ষতি করে ছাড়বো, এরকম ইশারা করছে। তো এই ধরনের সিচুয়েশন যখন হয়ে গেল তখন স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা তো অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এইভাবে 1-2 দিন পার হয়ে যায়, কোনো সমস্যা হচ্ছিল না আর কি। তো এরপরে
যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো ওনার পরিবারের সদস্যরা অনেকেই কিছু প্রবলেম ফেস করছিলেন। এর মধ্যে যেটা হয় সেটা হলো ওনার এক ভাই উনি ওই বাড়িতে ছিলেন, কিন্তু যেহেতু এই বাড়িতে এরকম একটা সমস্যা হয়েছিল এই জন্য এই সোহেল ভাইকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে, শ্বশুর বাড়ি তো পাশের বাড়ি আর কি, একদম পাশাপাশি বাড়ি আর কি, তো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উনি সেখানে ছিলেন। রাতের বেলা হঠাৎ করে ওনার ভাই চিৎকার চেঁচামেচি শুরু করছে। ওনার ভাই আবার এইসব বিষয় বিশ্বাস করতেন না, উনি এগুলা খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখতেন। উনি চিন্তা করেছিলেন যে সোহেলের সাথে এটা হচ্ছে, তা আমি ওই বাসায় থাকি, দেখি আমার সাথে কিছু হয় কিনা, ওই রুমেই আমি থাকবো। তো উনি রাতের বেলা প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। এখন পরিবারের অন্য সদস্যরা উঠে গেছে, আর ওনার শ্বশুরবাড়ি থেকেও ওনাকে মানে জানানো হয় যে ওই বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। তো উনিও ওঠেন, গিয়ে দেখেন যে ওনার ভাইয়ের অবস্থা তো খুব খারাপ, প্রচন্ড ভয় পেয়েছে। বলে কি হয়েছে? বলে যে রাতের বেলা নাকি তাকে বেদম পিটুনি দিয়েছে, কিন্তু কাউকে দেখতে পারছিল না যে কে তাকে মারছে। তখন চিৎকার চেঁচামেচি যখন অন্য লোক চলে আসে তখন সেটা মানে থেমে যায়। তখন ওনার ভাই বলেন যে আমি তো এটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন তো বুঝলাম যে আসলেই গুরুতর একটা সমস্যা হয়ে গেছে। আপনারা যদি এই মুহূর্তে না আসতেন হয়তোবা আমি মরেই যেতাম। এর কয়েকদিন পর এই সোহেল ভাইয়ের ওনার অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অবশ হতে শুরু করে এবং একটা পর্যায়ে উনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান। ডাক্তারি কোনো ওষুধে ওনার কাজ হচ্ছিল না, ট্রিটমেন্ট চলছিল। পরবর্তীতে সিরাজগঞ্জের তারাস উপজেলার এক নামকরা কবিরাজের শরণাপন্ন হন। তো সেই কবিরাজ তিনি আসেন এবং আসার পরে বলেন যে তার উপর 3টি জিনের প্রভাব রয়েছে। এই 3টি জিন নাকি তাকে সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু আপাতত তাদেরকে তাড়ানো সম্ভব নয়, একটু সময় লাগবে। কিন্তু সেই সময় পর্যন্ত তাকে খুব চোখে চোখে রাখতে হবে এবং পরিবারের সদস্যদেরকেও সতর্ক থাকতে হবে। এবং এই বাড়িতে আপাতত কাউকে থাকা যাবে না, অন্য জায়গায় যেন বাসা ভাড়া নেয়। এখন নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন তারা। মাঝে মাঝে এই সোহেল ভাইয়ের কাছে অদ্ভুত কিছু শব্দ কানে ভেসে আসতো। কেউ কানের কাছে এসে অদৃশ্যভাবে ফিসফিস করে বলতো, আমরা যদি তোকে না ছাড়ি পৃথিবীর এমন কেউ নেই যে তোকে আমাদের নজর থেকে সরিয়ে নেয়, কথাটা মনে রাখিস। কিন্তু এই কথা ওনার কানের কাছে ফিসফিস করে বলতো। কখনো কখনো এমন হতো যে ফিসফিস শব্দ পাওয়ার পর উনি তাকিয়েছেন এক পাশে, তখন দেখেন ওই 3টা অবয়ব এবং সেগুলো হাওয়ায় উঠতে উঠতে মিলিয়ে যেত। তো উনি এই ধরনের সমস্যা ফেস করার পরে কবিরাজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন, তাকে বলেন। তখন তিনি আশ্বস্ত করেন যে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এই 3টা জিনিস তোমাকে ছেড়ে দিতে বাধ্য হবে, আমি কাজ চালিয়ে যাচ্ছি, তুমি কিছুদিন সাবধানে থেকো। এইভাবে তিনি তাকে পরামর্শ দেন। আর উনি কিন্তু ওই অবশ অবস্থা এটা থেকে আস্তে আস্তে উন্নতি লাভ করছিলেন। উনি কথা বলতে পারতেন কিন্তু শরীর নাড়াতে পারতেন না। উনি কিন্তু ওই কবিরাজের চিকিৎসায় আস্তে আস্তে মোটামুটি সুস্থ হয়েছিলেন। আর সুস্থ হওয়ার পর উনি ওনার ব্যবসায়িক যে কাজ কাম যেটা করতেন আর কি, সেটাও শুরু করেন আর কি। এর মধ্যেই এক রাতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এই জিনিসগুলো ওনার ওয়াইফের উপর আচমকা আক্রমণ করে বসে এবং এই 3টা জিনিস নাকি তাকে নিয়ে যেতে চেয়েছিল। উনি আসলে এর থেকে আর বেশি কিছু বলতে পারে, কারণ তখন ওনার আসলে ভাবে সেন্স কাজ করতো না। ওনার ওয়াইফ তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। তো উনি যখন হুঁশে ফেরেন তখনও দেখেন যে ওনার স্ত্রী সূরা পাঠ করছেন। জিজ্ঞেস করেন কি হয়েছে? তখন ওনার স্ত্রী বলেন যে হঠাৎ করে রুমের দরজা খুলে যায় এবং দেখেন 3টা জিনিস রুমের মধ্যে ঢুকেছে। এই 3টা জিনিসের শরীরে জামা কাপড় আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে তাদের সমস্ত শরীর জুড়ে শুধু চোখ আর চোখ। কতগুলোতে চোখ তাদের শরীরে এটা আসলে গুণে শেষ করা যাবে না। অসংখ্য চোখ, প্রত্যেকটা চোখ পলক ফেলছে, এক একটা চোখ এক এক সময় পলক ফেলছে। এই 3টা জিনিস দেখে উনি তো মারাত্মক ভয় পেয়েছেন এবং তখনই এই 3টা জিনিস ওনার স্ত্রীকে আক্রমণ করেছিলেন। কিন্তু তারপরও উনি দোয়া দুরূদ পাঠ করছিলেন। একটা পর্যায়ে ওই 3টা জিনিস ওই রুম থেকে চলে যায়
এবং ওই তিনটা জিনিস আর এই সোহেল ভাইকে ক্ষতি করতে পারেনি ওই সময়ের জন্য। এদিকে ওই রাত্রে তো কারো ঘুম নাই, সারাটা রাত ওনার স্ত্রী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন। সকাল হওয়া মাত্র ওনাকে নিয়ে সেই কবিরাজের বাসায় যান। কবিরাজ ওনাকে দেখেই বলেন যে ওরা গত রাত্রে ওদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিল তোমাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তোমার স্ত্রীর কারণে নিয়ে যেতে পারেনি। আর তোমার সুরক্ষার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ওদের থেকে তোমাকে মুক্ত করতে আরো অল্প কিছু কাজ বাকি আছে, আশা করছি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো কবিরাজ ওনাকে এবং ওনার স্ত্রীকে কিছু নিয়ম কানুন মেনে চলতে বলেন এবং আরো বলেন যে ওনারা এখন যদি চান ওনাদের নিজেদের বাসায় গিয়ে বসবাস করতে পারেন, কারণ ওরা তো মূল বাসাটা ছেড়ে চলে আসছিলেন। তখন উনি ভাড়া বাসা ছেড়ে দিয়ে আবার নিজের বাসায় চলে যান। ভালোই কাটছিল বেশ কয়েকদিন। হঠাৎ করে এক রাতে ওনার ওয়াইফের সাথে ওনার কিছুটা মনোমালিন্য হয় এবং উনি রাতে বাড়ি থেকে বের হয়ে যান। ওনার বাসা থেকে মোটামুটি 1/2 কিলোমিটার বা 1/4 কিলোমিটার থেকে কিছুটা বেশি পথ গিয়েছেন। তখন উনি দেখেন রাস্তার পাশে একটা জিকা গাছ রয়েছে। এই জিকা গাছের পাশে 10 থেকে 12 ফুট উচ্চতার সাদা জুব্বা পরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে তো ওনার গা হিম হয়ে গেছে, কিন্তু এটা দেখে মনে হচ্ছিল যে এই অবয়বটা কোনো খারাপ কিছু না, ভালো কিছু, তার ক্ষতি করবে না। উনি সাহস করে তাকে জোরে করে সালাম দেন। ওই অবয়বটা সালামের উত্তরও নেন এবং বলেন যে বাড়ি থেকে বের হয়ে আসছো, ঠিক যেই পথে বের হয়ে আসছো এক্ষুনি সেদিকে ফেরত যাও, আর এক পাও সামনে আগাবা না, তাহলে কিন্তু ভয়ানক বিপদ হয়ে যাবে তোমার। দ্রুত বাড়িতে যাও। তখন উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন, কিন্তু পথে আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা উনি ফেস করেননি এবং ওনার স্ত্রীকে বলেন যে পথে এরকম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছিল, উনি তো এটা বলেছেন। তো এভাবে বেশ কিছুদিন চলে যায় এই ঘটনার পরে। তো কবিরাজ একদিন তার স্ত্রীকে মানে সোহেল ভাইয়ের স্ত্রীকে ফোন দিয়ে তার বাসায় যেতে বলে, তাকে সহ মানে সোহেল ভাই সহ। তো তারা তার বাসায় যান। তখন ওই কবিরাজ একটা পুতুলের মতো জিনিস, অনেকগুলো লাল সুতা দিয়ে পেঁচানো ছিল, এই টাইপের কিছু একটা জিনিস এই সোহেল ভাইয়ের হাতে দেন এবং বলেন যে যাও, এটা গিয়ে তোমার যে রুমে তুমি ঘুমাও সেই রুমের ভেতরে একটা গর্ত করে 1 হাত মাটির নিচে এটাকে পুঁতে দাও, আর খেয়াল রেখো জায়গাটা যেন অপরিষ্কার না থাকে এবং বাড়িতে পারতপক্ষে কোনো গরুর মাংস যেন না খাওয়া হয়, খুব দরকার ছাড়া। তো ওনারা যেদিন এটা পুঁতে দিয়েছেন সেদিন ওনার বাড়িটা কেমন জানি গম্ভীর মনে হচ্ছিল। উনি আমাদেরকে বলেছেন সোহেল ভাই, খুব গম্ভীর মনে হচ্ছিল, মনে হচ্ছে কোন একটা কালো ছায়ায় ডুবে আছে ওনারা সহ ওনাদের গোটা বাড়িটা। অনেক সময় হয় না যে এরকম যে আমাদের ঘরের মধ্যে কখনো কখনো এমন একটা গুমোট অবস্থার সৃষ্টি হয় যেটা স্বাভাবিক অবস্থায় থাকে না, ঠিক ওই রাত্রে ওরকমটা মনে হচ্ছিল। যাই হোক, ওনারা ওনাদের কাজ সম্পন্ন করে ঘুমিয়ে পড়েন আল্লাহর রহমতে। এরপর থেকে ওনাদেরকে দেখা অনেকটাই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কবিরাজের সাথে যখন আবার যোগাযোগ করেন তো কবিরাজ বলেন যে কবিরাজের সাথে 360টি জিন রয়েছে। এই 360টি জিন দিয়ে ওই 3টা জিনকে বন্দি করে নিয়ে আসা হয় এবং বন্দি করে নিয়ে আসার পর তাদেরকে প্রথমে বোঝানো হয়, তারা কিছুতেই বুঝতে চায় না। একটা পর্যায়ে তাদেরকে বন্দি করে রাখা হয় এবং দীর্ঘ সময় ওই কবিরাজের হেফাজতে ওই 3টা জিনিস বন্দি ছিল। পরবর্তীতে ওই 3টা জিনিস যখন বলে যে মানে প্রতিশ্রুতি দেয় যে সোহেল ভাইকে আর ক্ষতি করবে না, তখন কবিরাজ ওই 3টি জিনকে মুক্ত করে দিয়েছিলেন। তবে ওই 3টা জিনিস বা ওই 3টা অবয়ব বা জিন যেটাই বলি, এই 3টা জিনিস কিন্তু তাদের প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে রক্ষা করেনি। কারণ হলো ওই 3টা জিনিস মাঝে মাঝেই নাকি দূর থেকে সোহেল ভাইয়ের সামনে চলে আসে, যদিও কাছে আসে না, ক্ষতি করার চেষ্টা করে না। আমি সোহেল ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলি তখন আমি সেই পুতুলের মতো জিনিসটা যেটা উনি ঘরের মধ্যে পুঁতে রেখেছিলেন সেই বিষয়ে জিজ্ঞেস করি। উনি বলেছিলেন যে এখনো ওই জিনিসটা ওনার ঘরের মধ্যে পুঁতে রাখা আছে। উনি এবং ওনার স্ত্রী দুজন মিলে এই জিনিসটা পুঁতে রেখেছিলেন, এখনো সেটা আছে। তবে এখন হঠাৎ হঠাৎ উনি ওই 3টা অবয়বকে দেখতে পান, কিন্তু সেগুলো দূর থেকে তাকে ফলো করে, সামান্য সময়ের জন্য আসে আবার চলে যায়। কিন্তু এবার আর মুচকি হাসে না, তারা বেশ
রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই 3টা অবয়ব ওনার সাথে কিভাবে এলো এই বিষয়ে আসলে জানা যায়নি, হয়তোবা কোনো কারণে তার কাছে চলে এসেছে। এটা অনেক সময় হতে পারে নিজেদের অজান্তেই চলে আসে, কোনো ধরনের ঘটনা ঘটা ছাড়াই, এমনটাই হয়তোবা হয়েছে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি নিয়ে আমি শৈলবার সাথে কথা বলেছিলাম। তো উনি আরো বেশ কিছু বিষয় বলেছিলেন, সঙ্গত কারণে সেটা আমি উল্লেখ করলাম না। তা আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।